আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা বীজগণিতের পূর্ণ সংখ্যা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আপনারা যদি এই পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যেই দুইটি টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে যোগাত্মক বিপরীত সংখ্যা এবং পূর্ণ সংখ্যার বিয়োগ। এই দুইটি টপিকস আলোচনা করার পরে আমরা মূল অঙ্কের মধ্যে চলে যাব। সবার প্রথমে এখানে লেখা রয়েছে 1 নাম্বার টপিকস যোগাত্মক বিপরীত সংখ্যা। তো যোগাত্মক বিপরীত সংখ্যা কাকে বলে এটা জানার জন্য সবার প্রথমে আমাদেরকে একটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা একটা সংখ্যা লিখি 3। এই যে আমরা 3 লিখলাম, এটা কি? এটা হচ্ছে +3, তার সামনে কোনো চিহ্ন নাই, তার মানে +3। এই সংখ্যাটারই আমরা এখন ঋণাত্মক সংখ্যা লিখব, অর্থাৎ -3। এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক সংখ্যা, কিন্তু একটাই 3। এখন এই 3 সংখ্যাটির ধনাত্মক আর ঋণাত্মক এই দুইটি সংখ্যাকে যখন আমরা যোগ করব, একটি সংখ্যারই ধনাত্মক এবং ঋণাত্মক, এখন একটা সংখ্যাকে যখন আমি এমনি লিখি তখন সেটা অটোমেটিক ধনাত্মক হয়। এই যে আমি শুধু 3 লিখলাম, তাহলে এটা ধনাত্মক। তো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ওই ধনাত্মক পূর্ণ সংখ্যার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন যোগ করা হয় তখন ফলাফল বের হয় 0। অর্থাৎ 3 এর সাথে যখন আমরা -3 যোগ করব ফলাফল 0 বের হবে। একই রকমভাবে 8, তার সাথে যখন আমরা -8 যোগ করব, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন যোগ করা হয় ফলাফল বের হয় 0। যখন এরকম ফলাফল হয় যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে ফলাফল 0 বের হয়, তখন ওই দুইটি সংখ্যাকে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয়। অর্থাৎ প্রথমে যেটা আমি লিখলাম 3 এবং -3, এই 3কে বলা হবে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, আবার -3কে বলা হবে 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। একটি আরেকটির যোগাত্মক বিপরীত সংখ্যা +3 -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। আমাদেরকে যদি বলা হয় -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা বের করো, আমরা বলবো +3। আমাদেরকে যদি বলা হয় +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা বের করো, আমরা বলবো -3। একই রকমভাবে এখানেও 8 এবং -8, +8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -8 এবং -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +8। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন যোগ করা হয় ফলাফল হয় 0, যোগফল হয় 0। আর এই 0 হওয়ার কারণেই আমরা সেই দুইটি পূর্ণ সংখ্যাকে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা বলতে পারি। কিন্তু এই যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো আমরা নির্ণয় করব কিভাবে, খুব সহজে, খুব তাড়াতাড়ি, সেটা এখন আমরা আরও বিস্তারিত শিখব। একটা সংখ্যা যে চিহ্ন সহকারে লেখা থাকে, আমরা যদি ওই সংখ্যাটিকেই তার বিপরীত চিহ্ন সহকারে লিখি তাহলে তাকে বলা হবে যোগাত্মক বিপরীত সংখ্যা। যেমন তার উদাহরণ যদি আমরা দিতে চাই, আমরা এখানে আমাদের লিখতে পারি যেমন 12। এই যে 12 লিখলাম, তার মানে কি +12। আমরা যদি এখন এই +12 এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এই সংখ্যাটিকেই লিখব 12, কিন্তু এখানে যেই চিহ্ন আছে আমরা তার বিপরীত চিহ্ন দিব। এখানে আছে প্লাস চিহ্ন, তার বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে +12 এই সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -12। আবার আমাদেরকে যদি একটি সংখ্যা দেওয়া হয় -7, আর আমাদেরকে যদি বলে এই সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা কত, আমরা কি করব? এই 7কে আবার লিখব, কিন্তু এখানে আছে মাইনাস চিহ্ন, আমরা দিব প্লাস চিহ্ন। অর্থাৎ একটি সংখ্যা যে চিহ্ন সহকারে থাকে, যদি ওই সংখ্যাটিকেই তার বিপরীত চিহ্ন সহকারে লেখা হয় তাকেই বলা হবে যোগাত্মক বিপরীত সংখ্যা। এবং এটি বের করা কীভাবে? একেবারেই সহজ। যেই সংখ্যাটি দেওয়া থাকে তাকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। কি দ্বারা গুণ করতে হয়? মাইনাস দ্বারা গুণ করতে হয়। যেমন +12 দেওয়া আছে, তাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি, প্লাসে মাইনাসে -12। -7 দেওয়া আছে, তাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি, যেটাই দেওয়া থাকুক মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলেই যোগাত্মক বিপরীত সংখ্যা বের হয়ে যাবে। -7 দেওয়া আছে, তাকে যদি মাইনাস দ্বারা গুণ করি, মাইনাসে মাইনাসে +7। অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলেই যোগাত্মক বিপরীত সংখ্যা
বের হয়ে যায়। তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা কাকে বলে এবং কিভাবে বের করতে হয় আমরা শিখলাম। এখন 2 নম্বর যে টপিকস পূর্ণ সংখ্যার বিয়োগ। পূর্ণ সংখ্যার বিয়োগ আমরা 2 রকমভাবে করতে পারি। একটি হচ্ছে সাধারণ, আমরা যেভাবে করে বিয়োগ করি সেভাবে করে, আরেকটি হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ। আমরা সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ একটু পরে শিখব। এখন আমরা সাধারণত যেভাবে করে আমরা বিয়োগ করে থাকি সেটা আমরা এখন শিখব। যেমন আমাদেরকে যদি একটি বিয়োগ করতে বলা হয় যে 20 থেকে 5 মাইনাস করো, অর্থাৎ 20 মাইনাস 5। তাহলে এখানে যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে তার মানে কি বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি সাধারণ যেভাবে করে আমরা বিয়োগ করি সেভাবে করে করতে চাই, তাহলে আমরা বলবো 20 থেকে 5 বিয়োগ করলে হবে 15। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ পদ্ধতি, আমরা যেভাবে করে বিয়োগ করে থাকি। এখন এই বিয়োগ অঙ্ক আমরা 2 রকমভাবে করতে পারবো। একটি হচ্ছে সাধারণ যেভাবে করে করে থাকি সেটি, আরেকটি হচ্ছে যোগের মাধ্যমে। যোগের মাধ্যমেও বিয়োগ অঙ্ক করা যায়, যোগের মাধ্যমেও বিয়োগ অঙ্ক করা যায়। অর্থাৎ আমরা কাজটা করব যোগের, কিন্তু ফলাফল বের হবে বিয়োগ ফল। সেটা কিভাবে? এই অঙ্কের মাধ্যমে যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে আমরা উদাহরণটা দিব এইভাবে। আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে আছে 20 আর এখানে আছে 5, এই দুইটা সংখ্যা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হবে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হবে। এখানে কিন্তু দুইটি সংখ্যাই কিন্তু ধনাত্মক সংখ্যা। এটা হচ্ছে 20 অর্থাৎ প্লাস 20, এটা হচ্ছে 5 অর্থাৎ প্লাস 5। আমাদেরকে বলা হয়েছে এই প্রথম সংখ্যা থেকে এই দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করার জন্য, তখন ফলাফল বের হয়েছে 15। এখন এটি তো সাধারণ যেই পদ্ধতি সেভাবে করে করে বের করলাম, কিন্তু আমরা যোগের মাধ্যমে করতে পারবো। সেটা কি? যখন যোগের মাধ্যমে আমরা করব তখন নিয়ম হচ্ছে দ্বিতীয় যেই সংখ্যাটি থাকবে, অর্থাৎ যাকে আমরা বিয়োগ করতেছি, মনে রাখবেন আমরা কিন্তু 20কে কিন্তু বিয়োগ করতেছি না, আমরা বিয়োগ করতেছি 5কে। তো যাকে আমরা বিয়োগ করব অর্থাৎ দ্বিতীয় যেই সংখ্যাটি, আমরা তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব। কথাটা একটু খেয়াল করবেন, দ্বিতীয় যেই সংখ্যাটি থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব, যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব, তাহলে কিন্তু ফলাফলটা সেই বিয়োগ ফলই বের হবে। কিভাবে? যেমন এই অঙ্কের মধ্যে যদি আমরা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে 20 মাইনাস 5। আমরা এই সংখ্যাটা লিখি এখানে 20 মাইনাস 5 লিখলাম। পরবর্তী লাইনে গিয়ে 20 যা আছে তাই, প্রথম যেই সংখ্যাটা আছে এখানে আমাদের কোনো সমস্যা নেই, দ্বিতীয় সংখ্যাটিতে গিয়ে আমরা কাজ করব। যেমন এখানে দ্বিতীয় সংখ্যাটি কি? দ্বিতীয় সংখ্যাটি কি মাইনাস 5? না, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে প্লাস 5। এই যেখানে খেয়াল করেন প্রথম সংখ্যাটা 20 আর দ্বিতীয় সংখ্যাটা প্লাস 5, তাহলে এই প্লাস 5কে বিয়োগ করতে হবে, তাই তো? 20 থেকে প্লাস 5 বিয়োগ করতে হবে। তাহলে এই যে দ্বিতীয় সংখ্যাটা প্লাস 5, প্লাস 5, আমরা কি করব? এই প্লাস 5-এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব, প্লাস 5-এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব। তাহলে প্লাস 5-এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে? এই যে আমরা এখান থেকে শিখলাম প্লাস 5, তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস 5। প্লাস 5, আপনারা কিন্তু 5-এর সামনে যে মাইনাস চিহ্ন আছে এটাকে কিন্তু এই মাইনাস চিহ্নকে 5-এর সাথে লাগায়েন না, এটা আলাদা জিনিস। এটা হচ্ছে 5 আলাদা, প্লাস 5 এটা। তাহলে এই যে প্লাস 5, এই সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস 5। তাহলে আমরা কি বললাম? প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে প্লাস 5, তার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস 5, আমরা এই মাইনাস 5কে যোগ করব। এটা বিয়োগের যে কোনো অঙ্কের ক্ষেত্রে, বিয়োগের যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে দ্বিতীয় সংখ্যাটা যেটা থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে বিয়োগফল বের হবে। তাহলে এখানে আমরা পরবর্তী লাইনে গিয়ে মনে রাখতে হবে প্লাস 5-এর যোগাত্মক বিপরীত সংখ্যা মাইনাস 5। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতেছি, কিন্তু ফলাফল বের হবে বিয়োগফলের। কিভাবে দেখেন, 20 এখানে ব্র্যাকেটের বাহিরে প্লাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কত হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়। 5কে লিখলাম। যদি আমরা 20 থেকে 5কে বিয়োগ করি তাহলে কত হবে? 15, 15। তাহলে এই যে আমরা দেখেন যখন বিয়োগ করলাম
তখনও ফলাফল 15। আর এই যে আমরা দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলাম, কিন্তু ফলাফল বের হইল বিয়োগফল। অর্থাৎ প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে বিয়োগফলই বের হবে। এই দুইটা বিয়োগফলই কিন্তু সমান সমান। এখন এটা তো একটা মাত্র উদাহরণ দিলাম, যদি আরেকটা উদাহরণ দিই, আমরা যদি এখানে আমাদের লিখি এখন সংখ্যা একটা, যেমন -30 আর হচ্ছে গিয়ে -7, -30 আর -7 ফলাফল কত হবে? আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে যদি একই চিহ্ন থাকে, যোগ বিয়োগের ক্ষেত্রে যদি একই চিহ্ন থাকে তাদেরকে যোগ করে ফেলতে হয়। 30 আর 7 যোগ করলে হয় 37। তারপরে কি করতে হয়? তারা যেই চিহ্ন সহকারে আছে ওই চিহ্নটাই দিতে হয়। আমি আবারও বলি, যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে, এই যে এখানেও বিয়োগ এখানেও বিয়োগ, একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয় এবং যেই চিহ্নটা আছে সেটাই দিতে হয়। তাহলে -30 -7, যেহেতু দুইটাই মাইনাস চিহ্ন, আমরা তাদেরকে যোগ করব। 30 আর 7 যোগ করলে হয় 37। চিহ্নটা কি দেওয়া আছে? মাইনাস চিহ্ন, আমরাও ফলাফলে দিলাম -37। তাহলে আমরা এটা সাধারণভাবে যে বিয়োগ করি, আমরা সেই বিয়োগের মাধ্যমে ফলাফল বের করলাম। এখন যদি আমরা যোগের মাধ্যমে এই বিয়োগফলটা বের করতে চাই, তাহলে আমরা কি লিখব? আমরা তখন এটা লিখব যে -30 -7। এখন যে বিষয়টা খেয়াল করেন, এখানে প্রথম সংখ্যাটা -30, এটা ঠিক আছে, প্রথম সংখ্যাটা -30। আমি এটা আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য একটা ব্র্যাকেট দিলাম, -30, এটা বোঝানোর জন্য। ব্র্যাকেটে না দিলে এখানে সমস্যা ছিল না। ঠিক আছে, প্রথম সংখ্যাটা আমরা লিখলাম। এরপরে দ্বিতীয় যেই সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা কি -7? দ্বিতীয় সংখ্যাটা কি -7? না, দ্বিতীয় সংখ্যাটা কিন্তু -7 না, দ্বিতীয় সংখ্যাটা +7। আমাদেরকে এই +7কে মাইনাস করতে বলা হয়েছে। আমরা এই +7কে মাইনাস করব। তাহলে এই যে +7কে আমরা মাইনাস করব, আমরা কি করব? আমরা তো এটা তো সাধারণ পদ্ধতিতে করলাম, এখন তো আমরা যোগের পদ্ধতিতে করার কথা। সেটা কিভাবে করতে হয়? দ্বিতীয় যেই সংখ্যাটা থাকে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে, যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা এখানে +7, তাহলে +7-এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? -7। +7-এর যোগাত্মক বিপরীত সংখ্যা -7। তাহলে আমাদের কথা কি ছিল? প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় যেই সংখ্যাটা আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন শুধু ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটের সামনে কিছু নাই, মানে প্লাস, প্লাসে মাইনাসে -30, এই ব্র্যাকেটের বাহিরে প্লাস, ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে -7। পরবর্তী লাইনে গিয়ে -30 আর -7, যেহেতু একই চিহ্ন আছে তাদেরকে যোগ করে দিলে একই ফলাফল বেরোবে। 30 আর 7 যদি আমরা যোগ করি 37, আর এখানে আছে মাইনাস চিহ্ন, আমরা দিলাম মাইনাস চিহ্ন, তাহলে -37। এখন আপনারা যদি লক্ষ্য করেন এই অঙ্কটার এই অঙ্কটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে জাস্ট এই একটা লাইন আমরা বাড়ায়া লিখলাম, এখানের মধ্যে যোগ চিহ্নটা নিয়ে আসলাম আমাদের অঙ্কের মধ্যে, এছাড়া আর কোনো কাজ নেই। তাহলে প্রথম যেই লাইন আর এই লাইন একই লাইন, কিন্তু কোনো পার্থক্যই নেই, কিন্তু আমরা আমাদের অঙ্কের মধ্যে একটি যোগ চিহ্নকে নিয়ে আসলাম। এই যে যোগ চিহ্নকে নিয়ে আসলাম, এর ফলে আমরা বলতে পারবো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা হয়েছে, যোগ করে আমরা বিয়োগফল বের করছি, এটাই আমরা বলতে পারবো। এটাই হচ্ছে নিয়ম, যে এই বিয়োগের অঙ্ক আমরা দুইভাবে করতে পারি। একটি সাধারণ যেভাবে করে আমরা বিয়োগ করে থাকি সেই পদ্ধতি, আরেকটি হচ্ছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে বিয়োগফল বের করতে পারি। এখন আমরা তো এই পূর্ণ সংখ্যার বিয়োগ মাত্র একটা পদ্ধতি শিখলাম, আমরা তো আরেকটা কথা বলছি যে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করা যায়। আমরা এখন সংখ্যা রেখার সাহায্যে কিভাবে বিয়োগ করে সেটা শিখব। আমরা এখন এখানের মধ্যে একটি সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ করব। তো এখন আমরা আগে একটি সংখ্যা লিখে নিই, যেমন আমাদেরকে যদি বলা হয় 10 - 3, অর্থাৎ 10 থেকে 3কে বিয়োগ করো। এখন এই বিয়োগ অঙ্কটি আমরা কিভাবে করে করতে পারি? 10 থেকে 3 বিয়োগ করা মানে কি? 10 থেকে 3 বিয়োগ করা অর্থাৎ আমরা এখানে আগে সবার প্রথমে একটি সংখ্যা রেখে এঁকে নিই। আমরা একটি সংখ্যা রেখা আঁকলাম, যদিও দাগটা অতটা সোজা হয় নাই, কিন্তু দাগটা আঁকতে হবে, সোজা করে আঁকতে হবে।
এরপর আমরা মাঝখানে সবার মাঝখানে 0 বিন্দু দিব। 0 বিন্দুর ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো লিখব, +1 +2 +3 এভাবে করে আমরা লিখব। আমরা দেখতেছি আমাদের এখানে সংখ্যাগুলোর মধ্যে +10 +3, তাহলে 10 যেহেতু বড় আমরা এখানের মধ্যে 10 পর্যন্ত নিব ধনাত্মক সংখ্যা। 5 6 7 8 9 10 আমরা কমপক্ষে 10 পর্যন্ত নিব, কারণ এখানে +10 আছে সবার প্রথমে, তাহলে +10 পর্যন্ত নিতেই হবে। এর চাইতে আমরা চাইলে বেশি নিতে পারি না, কোনো সমস্যা নেই। এরপর আমরা 0 এর বাম দিকে আমরা ঋণাত্মক সংখ্যাগুলো নিব। আমরা এখানে যদি আরেকটা ঘর বাড়ায় নিই, যে +11, দাগটা ছোট হয়ে গেছে, আরেকটু বড় দিলে ভালো হইতো। এবার 0 বিন্দুর বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো, -1 -2 -3 -4 -5 পর্যন্ত নিলাম। এখন এই যে আমরা এই সংখ্যা রেখাটা আঁকলাম, এখন এই সংখ্যা রেখাটার মধ্যে আমরা সংখ্যাগুলোকে স্থাপন করে বিয়োগ করে ফেলব। এখন 10 - 3 10 - 3 মানে কি? একটু আগে যেমন আমরা যোগাত্মক বিপরীত সংখ্যার কথাগুলো বলছিলাম, সেই হিসেবে অঙ্কটা কীরকম হবে? 10 - 3 বলতে বোঝায় 10 + -3, ঠিক না? কারণ এই যে +3 তার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -3। আমরা এই দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করে দিব, তাহলে এটা যা এটাও কিন্তু তা, দুইটাই কিন্তু একই অর্থ প্রকাশ করে। তাহলে 10 থেকে 3 বিয়োগ করা যেই কথা, 10-এর সাথে -3 যোগ করা সেই একই কথা। তাহলে এখন আমরা এই অঙ্কটা করতে পারি কিভাবে? সবার প্রথমে আমরা লিখলাম যে একটি সংখ্যা রেখা আঁকি, এই কথাটা লিখব যে সবার প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। এরপরে লিখব সংখ্যা রেখায়, এখন সবার প্রথমে আমরা দেখতেছি এখানে কি সংখ্যা আছে। সবার প্রথমেই আছে 10। 10 মানে কি? +10, আর +10 মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা 0 বিন্দুর ডান দিকে, কারণ 0 বিন্দুর ডান দিকে হয় ধনাত্মক সংখ্যা, 0 বিন্দুর বাম দিকে হয় ঋণাত্মক সংখ্যা। তাহলে এখন সবার প্রথমে যেহেতু +10 দেওয়া আছে, তার মানে 0 বিন্দুর ডান দিকে যেতে হবে। কতটুকু যেতে হবে? 0 বিন্দুর ডান দিকে 10 ধাপ অতিক্রম করতে হবে। তাহলে আমরা 0 বিন্দুর ডান দিকে 10 ধাপ অতিক্রম করে +10 বিন্দুতে পৌঁছাই। আমরা এই কথাটা এখানে লিখব, সংখ্যা রেখায় 0 বিন্দুর ডান দিকে 10 ধাপ অতিক্রম করে 10 বিন্দুতে পৌঁছাই। এরপর আমরা কি লিখব? এরপর আমরা তো এখন এই মুহূর্তে +10 বিন্দুতে পৌঁছালাম। +10 বিন্দুতে পৌঁছানোর পরে আমাদের এই দ্বিতীয় কাজটা করতে হবে, সেটা হচ্ছে 3 মাইনাস করতে হবে। এখন 3 মাইনাস করতে হবে মানে কি? মাইনাস মানে ঋণাত্মক, ঋণাত্মক মানে বাম দিকে যাওয়া, ঋণাত্মক মানে বাম দিকে যাওয়া। তার মানে এই মুহূর্তে যেখানে আমরা আসি সেখান থেকে বাম দিকে যেতে হবে, ঋণাত্মক বাম দিকে যেতে হবে। কতটুকু যেতে হবে? 3, অর্থাৎ 3 ধাপ বাম দিকে যেতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে সাধারণ যেই পদ্ধতি ওইভাবে। আর যদি যোগাত্মক বিপরীত সংখ্যার মাধ্যমে করি একই কাজ। প্রথমে আমরা 10 ধাপ অতিক্রম করলাম, এরপরে -3 যোগ করতে হবে। -3 যোগ করি আর যাই করি না কেন, -3 মানে কি? মাইনাস মানে ঋণাত্মক, অর্থাৎ বাম দিকে যেতে হবে। তাহলে আমরা এই মুহূর্তে +10 বিন্দুতে আছি, 10 বিন্দুতে পৌঁছাই, তার মানে কি 10 বিন্দুতে আসি, সেখান থেকে 3 ধাপ ঋণাত্মক মানে 3 ধাপ বাম দিকে যেতে হবে। আমরা লিখব এরপর 10 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করে। খেয়াল করবেন এখানে সবগুলোর সংখ্যা ইংরেজিতে লিখতে হবে, কারণ এটা বীজগণিতের অঙ্ক। 3 ধাপ, আমরা এখানের মধ্যে মুখে যদিও বলতেছি 3 ধাপ, এখানে কিন্তু লিখলাম 3, অর্থাৎ ইংরেজিতে লিখতে হবে 3 ধাপ অতিক্রম করে। 3 ধাপ অতিক্রম করার পর আমরা কোথায় পৌঁছাবো? আমরা সংখ্যা রেখার দিকে তাকাই। আমরা এখন +10 বিন্দুতে আসি, সেখান থেকে 3 ধাপ বাম দিকে যাব, 1 2 3। আমরা এই মুহূর্তে এখানে আসি, সর্বশেষ +10 বিন্দু থেকে 3 ধাপ বাম দিকে অতিক্রম করার পরে +7 বিন্দুতে আসি। এই যে +7 বিন্দুতে আসি, এটাকে আমরা একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা সর্বশেষ 0 থেকে এই 7 বিন্দুতে আসি। এখন আর অন্য কোথাও যাওয়া যাবে না, কারণ যেই দুইটা সংখ্যা দেওয়া আছে ওই দুইটা সংখ্যার কাজ করা শেষ। সবার প্রথমে 10 বিন্দুতে আসলাম, এর পরবর্তীতে আমরা +7 বিন্দুতে আসলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ফলাফল। আমরা বলবো যে 10 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করে 7 বিন্দুতে পৌঁছাই। যেহেতু এই 7 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটা ঋণাত্মক না, ধনাত্মক, +7।
7 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা এখন বলতে পারি অতএব নির্ণেয় বিয়োগফল সমান 10 - 3 = 7। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা যদি 10 থেকে 3কে বিয়োগ করি তাহলে ফলাফল হবে +7 এবং এটা হচ্ছে বিয়োগফল। আমরা সাধারণ যেই পদ্ধতি সেভাবে করে করলেও +7, আমরা যদি যোগাত্মক বিপরীত সংখ্যার মাধ্যমে করি তাহলেও +7, অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যদি অন্য একটা সংখ্যা লিখি, যেমন অন্য একটা সংখ্যা বলতে আমরা যদি এখানে মধ্যে লিখি -9 - -2, এই যে এই সংখ্যাটা দেওয়া আছে যে এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হবে। এখন যে বিষয়টা খেয়াল করেন, এটা করব কিভাবে? এটা করব আমরা হচ্ছে গিয়ে সবার প্রথমে -9 দেওয়া আছে, আমরা 0 বিন্দুর বাম দিকে -9 বিন্দুতে পৌঁছাবো। একটু ভালো করে খেয়াল করেন, আমি এখন এই অঙ্কের কথা বলতেছি। সবার প্রথমে আছে -9, তাহলে 0 বিন্দুর বাম দিকে, মাইনাস মানে ঋণাত্মক, তাহলে 0 বিন্দুর বাম দিকে যাব। 0 বিন্দুর বাম দিকে আমরা -9 বিন্দু পর্যন্ত পৌঁছাবো। মনে করেন যে এখানে -9 বিন্দু আছে, আমরা 0 বিন্দু থেকে -9 বিন্দুতে পৌঁছাবো। এর পরবর্তীতে এখানে দেওয়া আছে -2, তাহলে এই যে এখানে -2 দেওয়া, তার সামনে কি চিহ্ন দেওয়া আছে? মাইনাস চিহ্ন দেওয়া আছে। আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ +2। এই যে এতটুকুর কাজ হচ্ছে +2। প্লাস মানে কি? ধনাত্মক। প্লাস মানে ধনাত্মক, আর ধনাত্মক মানে ডান দিক। তাহলে আমরা যেখানে আসি সেখান থেকে ডান দিকে যাব। কয় ধাপ? 2 ধাপ ডান দিকে যাব। তাহলে 9-এর 1 ধাপ ডানে 8, -8, তারও 1 ধাপ বামে ডানে -7, অর্থাৎ আমরা যদি -9 বিন্দুতে পৌঁছাই সেখান থেকে 2 ধাপ ডান দিকে গেলে আমরা -7 বিন্দুতে পৌঁছাবো। কোন বিন্দুতে পৌঁছাবো? -7 বিন্দুতে পৌঁছাবো। তাহলে আমরা বলতে পারি যে প্রথম যেই সংখ্যাটা থাকবে সেখানে কোনো কথা হবে না, সেটা যেটা দেওয়া আছে আমরা সেখানে পৌঁছে যাব। যদি +9 দেওয়া থাকে আমরা +9-এ পৌঁছাবো, যদি -9 দেওয়া থাকে -9-এ পৌঁছাবো। প্রথম যেই সংখ্যাটা যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে করে দিব। মূল কাজটা হবে দ্বিতীয় সংখ্যাতে গিয়ে কাজটা। এখন দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে +3, তাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস মানে কি? ঋণাত্মক, তাহলে ঋণাত্মক দিকে যেতে হবে, বাম দিকে যেতে হবে। প্রথমে যেখানে আসি সেখান থেকে বাম দিকে যেতে হবে। আর এখানে আমাদের দেওয়া আছে -2কে মাইনাস করতে হবে, -2কে মাইনাস করতে হবে। এখন -2কে মাইনাস করা মানে কি? +2। -2কে মাইনাস করা মানে +2, আর প্লাস মানে কি? ধনাত্মক। ধনাত্মক মানে ডান দিকে যেতে হবে, অর্থাৎ এই মুহূর্তে যেখানে আসি সেখান থেকে ডান দিকে 2 ধাপ অতিক্রম করে ফলাফল বের করতে হবে। আমরা এই পদ্ধতিতে সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ করতে পারি। তো এখন আমরা চলে যাব মূল অঙ্কের মধ্যে। আমরা এখানে নতুন করে কয়েকটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে বিয়োগফল নির্ণয় করো। এখানে সর্বমোট 6টি প্রশ্ন দেওয়া আছে। এই 6টি প্রশ্নেরই আমাদেরকে বিয়োগফল নির্ণয় করতে হবে। এখন আপনারা দেখতেছেন এখানে আমরা এই প্রথম 2টি একই কালারে, এই 2টি একই কালারে, এই 2টি একই কালারে লিখলাম, কারণ এই 2টি হচ্ছে হুবহু একই নিয়মের, এই 2টি একই নিয়মের এবং এই 2টি একই নিয়মের। আমরা এখান থেকে এই 6টি অঙ্কের মধ্য থেকে 3টি অঙ্ক করাবো, বাকি 3টি অঙ্ক আপনারা ওই নিয়মে করতে পারবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে যে 2টি প্রশ্ন রয়েছে তার মধ্যে 1 নম্বর অঙ্কটা একেবারেই সহজ। 2 নম্বর যে অঙ্কটা সেটি এখন আমি করি। আমার এই বোর্ডের মধ্যে লিখব সমাধান 2। সবার প্রথমে প্রশ্নটা লিখি। আমি 2টা নিয়মে অঙ্কটা করে দেখাবো। একটা হচ্ছে সাধারণত আমরা যেভাবে করে বিয়োগ করে থাকি সেভাবে, আরেকটা হচ্ছে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করার মাধ্যমে। তো এখন সবার প্রথমে প্রশ্নটিকে লিখব 72 - 90, অর্থাৎ 72 থেকে 90কে বিয়োগ করা লাগবে। মনে রাখতে হবে 72 এটি একটি ধনাত্মক সংখ্যা, 90 এটিও একটি ধনাত্মক সংখ্যা। এই 2টি সংখ্যার মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া। এখানে আমরা যদি বলি যে 72 - 90, অর্থাৎ 90 একটি ঋণাত্মক সংখ্যা, তাহলে কিন্তু কথাটা ভুল হবে। 90 কিন্তু এখানে ঋণাত্মক সংখ্যা না। এখানে বলা হয়েছে 72 থেকে 90কে বিয়োগ করার জন্য। এটা কিন্তু এমন না যে বিয়োগ 90 - 90 এই সংখ্যাটা ঋণাত্মক, না না না,
এই দুইটা সংখ্যাই ধনাত্মক, তাদের মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া। এখন পরবর্তী লাইনে গিয়ে আমাদেরকে যেহেতু বিয়োগ করতে বলা হয়েছে, আমরা বিয়োগ করব। 72 থেকে 90কে বিয়োগ করা লাগবে। আমরা যদি এই চিহ্নটাকে বাদ দিই তাহলে 72 আর 90 বড় কোনটা? বড় হচ্ছে 90। তাহলে আমরা এখন একটা কাজ করি, এখানে যেহেতু 72 ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আবার আমরা বিয়োগ করব কিভাবে? কিন্তু বিয়োগ চিহ্ন যেহেতু দিছে, বিয়োগ আমাকে করতেই হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করব। 72 থেকে 90কে বিয়োগ না করে 90 থেকে 72কে বিয়োগ করে দিব। বিয়োগ তো আমাকে করতেই হবে। 90 থেকে 72 বিয়োগ করলে হয় 18। আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দিলাম 18। এখন হচ্ছে চিহ্নের কাজ। 72-এর সামনে যোগ চিহ্ন, 90-এর সামনে বিয়োগ চিহ্ন। তাহলে বড়টার সামনে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে ফলাফলের মধ্যে বিয়োগ চিহ্ন দিব। বড়টার সামনে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা এখন এখানের মধ্যে বিয়োগ চিহ্ন দিব। তাহলে আমরা এখানের মধ্যে ফলাফল বের করলাম -18। আমরা তাহলে বলতে পারি অতএব নির্ণেয় বিয়োগফল হলো -18। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, এই একই অঙ্ক আমরা এখন যোগাত্মক বিপরীত সংখ্যার মাধ্যমে করব এখানে। তাহলে এখন আমরা এই প্রশ্নটাই এখন এখানে লিখব। 2 নম্বর প্রশ্ন 72 - 90। পরবর্তী লাইনে আমরা গিয়ে 72 যা আছে তাই লিখব, কিন্তু দ্বিতীয় যেই সংখ্যাটা আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব। আচ্ছা, দ্বিতীয় যেই সংখ্যাটা এটা কত? 90। কেউ কিন্তু বলবেন না যে -90, না, দ্বিতীয় সংখ্যাটা 90 +90। এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে? +90-এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? -90। এখন কেউ যদি আপনারা যদি বলতেন যে দ্বিতীয় সংখ্যাটা -90, তখন কিন্তু এখানে +90 হয়ে যেত, তাহলে কিন্তু অঙ্ক একেবারে পুরো উল্টো হয়ে যেত। তাহলে এটা হচ্ছে +90, তার যোগাত্মক বিপরীত সংখ্যা -90। এই -90কে আমরা এখানে যোগ করব। তাহলে পরবর্তী লাইনে গিয়ে মনে রাখতে হবে, যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলেও এই একই রকমের কিন্তু ফলাফল বের হবে, এবং জাস্ট একটা লাইন বেশি হইল। এই যে লাইনটা, এই লাইনটা অতিরিক্ত হইল। যেমন পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখব 72 যা আছে তাই প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় 90। যেই লাইন ছিল সেই লাইনই কিন্তু বের হয়ে গেল, কিন্তু আমরা শুধু এখানে দেখাইলাম যে মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, শুধু আমরা এটা দেখাইলাম। পরবর্তী লাইনে 72 থেকে 90 বিয়োগ করলে যে এখানে যেরকম সেই একই রকমের ফলাফল -18। এটাই হচ্ছে নির্ণেয় বিয়োগফল। তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যার মাধ্যমে যখন আমরা করলাম তখন কি হইল? শুধুমাত্র একটা লাইন অতিরিক্ত হইল। ওই লাইনে আমরা একটা যোগ চিহ্ন দেখতে পাইতেছি, এই যে এই লাইনটা অতিরিক্ত হয়েছে এবং এখানে একটা যোগ চিহ্ন আছে, এটাই, আর কোনো কাজ নাই। নির্ণেয় বিয়োগফল -18, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কের মধ্যে যোগাত্মক বিপরীত সংখ্যার জন্য একটা লাইন নিয়ে আসা হইল, আর বাকিটা হুবহু একই রকমের অঙ্ক। তাহলে এই আমরা যে একটা অঙ্ককে দুইভাবে করলাম, আপনারা চাইলে এই দুইটার যে কোনো একরকমভাবে আপনারা করে দিতে পারেন। এখন এই দুইটা অঙ্ক তো একই রকমের। এরপরে যে দুইটা অঙ্ক আছে, এখান থেকে আমরা যেই 3 নম্বর যে প্রশ্নটা সেটা এখন আমরা এখানের মধ্যে লিখি। আমরা একটি নিয়মের করি -15। 3 নম্বর যেই প্রশ্ন -15 ব্র্যাকেটের ভিতরে -18। পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করব? ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটকে উঠিয়ে দিলে, ব্র্যাকেটের সামনে যেহেতু কোনো চিহ্ন দেখা যাইতেছে না, তাহলে এই ব্র্যাকেটকে উঠিয়ে দিলে কোনো সমস্যা নেই। -15 যা আছে তাই থাকবে। এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস, বাহিরে মাইনাস, মাইনাসের মাইনাস গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে +18। পরবর্তী লাইনে -15 এবং +18, এই লাইনটাকে আমরা যদি একটু সাজাই, একটু দেখেন তো সাজাইলে সমস্যা হয় কি না। +18 যেটা আছে তাকে যদি আমরা একটু প্রথমে লিখি, +18কে প্রথমে লিখলাম, আর -15 যেটা আছে তাকে যদি আমরা পরে লিখি, আমি কিন্তু অঙ্ক কিন্তু কোনো পরিবর্তন করি নাই, যা আগের লাইনে যা এই লাইনেও তা। -15 তো -15 দিলাম, +18 তো +18 দিলাম, কিন্তু শুধুমাত্র যোগের যে সংখ্যাটা এটা তো বড়, আমরা দেখতেছি 15 চেয়ে 18 বড়, আমরা বড় সংখ্যাটাকে সামনে নিয়ে আসলাম, যোগের সংখ্যাটাকে, আর বিয়োগের সংখ্যাটাকে পরে লিখলাম। এতে করে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে।
18 থেকে 15 বিয়োগ করলে হয় 3, একেবারে সহজে করে দিলাম। আর যদি এই লাইনটি আমরা রাখতাম তাহলে কি অঙ্ক করা যেত না? অবশ্যই করা যেত, কিন্তু তখন বলতে হইতো যে -15 + 18, বড় এটা ছোট এটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত হবে, এরকম করে হিসাব করতে হইতো। এখন লাইনটাকে একটু সাজিয়ে নিলাম, 18 বিয়োগ 15, একেবারে সহজ ফলাফল 3, বড়টার সামনে প্লাস, তো ফলাফল +3। আমরা বলবো অতএব নির্ণেয় বিয়োগফল হলো, মনে রাখতে হবে এটা কিন্তু যোগের অঙ্ক না, এই যে এখানে যে প্লাস চিহ্ন তাই বলে এটা যোগ না, এটা বিয়োগের অঙ্ক। নির্ণেয় বিয়োগফল +3, এটাই হচ্ছে অ্যান্সার। এই একই অঙ্ক আমরা এখন যোগাত্মক বিপরীত সংখ্যার মাধ্যমে করে দেখাবো। -15 -18, পরবর্তী লাইনে গিয়ে প্রথম সংখ্যা যা আছে তাই রাখবো, দ্বিতীয় যেই সংখ্যাটি আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব। দ্বিতীয় সংখ্যাটা কত? -18, তাহলে -18 যোগাত্মক বিপরীত সংখ্যা +18, ঠিক আছে, -18 যোগাত্মক বিপরীত সংখ্যা +18, তাহলে দ্বিতীয় সংখ্যাটা যা আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে। পরবর্তী লাইনে গিয়ে আমরা ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। -15 যা আছে তাই, এরপরে এখানে প্লাসে প্লাসে +18, পরবর্তী লাইনে আমরা যদি +18কে সামনে আনি বা যদি নাও আনি কোনো সমস্যা নাই, আচ্ছা এখানে না আনলাম, যা আছে তাই। তাহলে 18 থেকে যদি 15কে বিয়োগ করি তাহলে হয় 3, বড়টার সামনে যোগ চিহ্ন, তো যোগ চিহ্ন, অতএব নির্ণেয় বিয়োগফল হলো, এখানেও আপনারা দেখতেছেন যোগ যোগ যোগ, তাহলে এটা যোগের অঙ্ক না, প্রথমেই কিন্তু বলা হয়েছে এটা বিয়োগের অঙ্ক। তাহলে নির্ণেয় বিয়োগফল হলো 3, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে একই অঙ্ক আমরা দুই পদ্ধতিতে করলাম, আপনারাও এই দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে করতে পারবেন। এখন শেষের যে দুইটি অঙ্ক রয়েছে এই দুইটি অঙ্ক একই রকমের, এখান থেকে আমরা যে কোনো একটি অঙ্ক এখন সমাধান করে দেখাবো। আমরা এখন এই যে শেষে যে দুইটি প্রশ্ন রয়েছে এই দুইটি প্রশ্ন থেকে একটি প্রশ্নের সমাধান আমরা এখানে করে দিই, তাহলে সবগুলো অঙ্ক আমাদের একটা বোর্ডের মধ্যেই থাকবে। তো এখানের মধ্যে যে দুইটি প্রশ্ন কিন্তু একই রকমের, আপনারা দেখতে পারতেছেন যে প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে, একই রকমের। আমি এখন প্রথম যেই 5 নম্বর যে অঙ্কটা এটি এখানে আমাদের করে দেই। 5 নম্বর অঙ্কের প্রশ্নটা এখানে লিখি, দেওয়া আছে -20 -13, পরবর্তী লাইনে কি করব, আমরা ব্র্যাকেটকে উঠানোর চেষ্টা করব। -20, ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, তাহলে ব্র্যাকেটকে উঠালে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, -20, এখানে কত -13, তাহলে -20 আর -13, এখানে আমরা দেখতেছি একই চিহ্ন। আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে এখানে এটাও বিয়োগ এটাও বিয়োগ, যদি এখানেও যোগ থাকতো এখানেও যোগ থাকতো একই কাজ। একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয়, একই চিহ্ন থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয়, এবং যেই চিহ্নটা আপনার অঙ্কের মধ্যে আছে সেটাই দিতে হয়। এখানে বিয়োগ এখানেও বিয়োগ, আমরা এখন করব কি, যোগ করব। যেহেতু দুইটা একই চিহ্ন আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করব, কিন্তু চিহ্ন যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে আমরা ফলাফলে বিয়োগ চিহ্ন দিব। আবার যদি এখানে যোগ এখানেও যোগ থাকতো আমরা দুইটি সংখ্যাকেই যোগ করতাম, এবং চিহ্ন যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে আমরা ফলাফলে যোগ চিহ্ন দিতাম। অর্থাৎ এক কথায় যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয়, এবং চিহ্ন যেটা দেওয়া আছে সেটাই দিতে হয়। তাহলে আমরা করব কি, পরবর্তী লাইনে 20 আর 13 যদি যোগ করি তাহলে হবে 33, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া আমরা ফলাফলে দিব বিয়োগ চিহ্ন -33, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে -20 আর ব্র্যাকেটের বাহিরে -19। আমরা যদি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করি ফলাফল হবে -33, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা লিখব অতএব নির্ণেয় বিয়োগফল হলো -33, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটা আমরা এই যে এখানে যেরকম দুই নিয়মে করে দেখালাম, এটার আমরা দুই নিয়মে করলাম না। আপনারা আশা করি এখানে যে আমরা দ্বিতীয় যে নিয়মটি করে দেখিয়েছি আপনারা এটাও সেই নিয়মে করতে পারবেন ইনশাআল্লাহ। তা এই যে আমরা এখানে 6টা অঙ্ক, এই যে আমরা 3টা অঙ্ক করলাম এখানের মধ্যে 1 2 3, এই 3টি অঙ্ক যে করলাম একই রকমভাবে বাকি অঙ্কগুলো এবং আরও অঙ্ক যদি এই ধরনের দেওয়া হয় আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নতুন করে এখানে আরেকটি প্রশ্ন লিখলাম। প্রশ্নটিতে বলা হয়েছে যে নিচের ফাঁকা ঘরগুলোতে
এই যে বড় চিহ্ন, ছোট চিহ্ন এবং সমান চিহ্ন, এই তিনটি চিহ্নের যে কোনো একটি চিহ্ন এই ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে। এখন আমরা যে এই যে তিনটা চিহ্নর যে কোনো একটা বসাবো, সেটা কীভাবে করে করতে হবে? অবশ্যই সঠিক চিহ্ন বসাইতে হবে। ইচ্ছামতো বসাইলে তো আর হবে না, সঠিক চিহ্নটাই বসাইতে হবে। এই তিনটা চিহ্নর মধ্যে কোন চিহ্নটা এখানে বসাইলে সঠিক হয় সেই অনুযায়ী আমাদেরকে অঙ্কটা করতে হবে। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এই যে ফাঁকা ঘরটা দেওয়া, এই ফাঁকা ঘরের বাম দিকে এবং ডান দিকে সংখ্যা রয়েছে, আর মাঝখানে হচ্ছে এই ফাঁকা ঘর। তাহলে আমরা বলবো এই ফাঁকা ঘরের বাম দিক হচ্ছে বাম পক্ষ, ডান দিক হচ্ছে ডান পক্ষ। এবং আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, আমরা দেখতে পাবো ফাঁকা ঘরের বাম দিকেও একাধিক সংখ্যা, ডান দিকেও একাধিক সংখ্যা। যদি একটা একটা সংখ্যা থাকতো তাহলে আমরা খুব সহজেই বলতে পারতাম যে ফাঁকা ঘরে কি বসবে। যেমন ধরেন আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে 9 ফাঁকা ঘর 5, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি 9 বড় 5 ছোট। তাহলে 9 যেহেতু বড়, তাহলে চিহ্নটা এটা বসবে। আমরা বলে দিতে পারি একটা একটা সংখ্যা আছে, কিন্তু এখানের মধ্যে তো একাধিক সংখ্যা, একটার বেশি সংখ্যা আছে। তখন কি করতে হবে? আমাদেরকে তখন এই বাম দিকের সম্পূর্ণটার মান কত বের হয়, ডান দিকের সম্পূর্ণটার মান কত বের হয়, এগুলো আগে বের করতে হবে। বের করার পরে আমরা তুলনা করে এই তিনটা চিহ্নর কোন চিহ্নটা এখানে বসবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এই জন্য তাহলে আমরা কী করব? সবার প্রথমে বাম পক্ষের মান বের করব, এরপরে ডান পক্ষের মান বের করব। এখানে আমাদের 4টা প্রশ্ন রয়েছে, 4টা প্রশ্নই একই ধরনের। অর্থাৎ আমি যদি এখান থেকে মাত্র একটা অঙ্ক করি, ওই নিয়ম অনুযায়ী আমি বাকি সবগুলো অঙ্ক করতে পারবো। তো এখন আমরা সবার প্রথমে খ নাম্বার যে অঙ্কটা আছে এটা করাই দিই। ক এর তুলনায় খ নাম্বারটা আমরা এটা করিয়ে দিলে ভালো হবে। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা এখানে লিখি। সমাধান খ, সবার প্রথমে প্রশ্নটাকে উঠাই। তাহলে আমরা এখানে মধ্যে প্রশ্নটা লিখলাম। এখন আমরা লিখব বাম পক্ষ সমান, বাম পক্ষতে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব ব্র্যাকেটের ভিতরে -21 -10। আমরা এখন দেখব বাম পক্ষের মান কত বের হয়। আমরা এই ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটের সামনে কিছু নাই, সুতরাং ভিতরের কোনো কিছু পরিবর্তন হবে না। আমরা -21ই লিখে দিতে পারি। এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস, বাহিরে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস চিহ্ন হয়ে যায়। মাইনাস মাইনাস গুণ করলে মনে রাখতে হবে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে মাইনাস, তার মানে এই দুইটা সংখ্যা গুণ আকারে আছে। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস চিহ্ন হয়ে যাবে, এরপরে হবে 10। এখন আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে যেহেতু এটা বিয়োগ অঙ্ক, যেহেতু এটা এখানে যেহেতু বিয়োগ চিহ্ন দিয়েছে ব্র্যাকেটের বাইরে, তার মানে এটা বিয়োগ অঙ্ক। তাহলে বিয়োগ অঙ্কে আমরা কিন্তু একটু আগে কিন্তু শিখে আসছি যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করার মাধ্যমে অঙ্ক করা যায়। সুতরাং আমরা তো এখানে সাধারণত আমরা যেভাবে করে অঙ্ক করে থাকি সেভাবে করে করতেছি। আপনারা চাইলে এটা যোগাত্মক বিপরীত সংখ্যার মাধ্যমেও করতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে এই যে মাইনাস চিহ্ন, তাকে আপনারা এখানে প্লাস চিহ্ন দিবেন, আর ব্র্যাকেটের ভিতরে যে -10 আছে আপনারা এই -10-এর যোগাত্মক বিপরীত সংখ্যা অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে +10 লিখবেন। -10-এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +10, সেটা লিখে ব্র্যাকেটের বাইরে যেই মাইনাস আছে সেটা মাইনাস না, সেটা প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। অর্থাৎ প্রথম যেই সংখ্যাটা -21, তার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব, একই ফলাফল বেরোবে, কোনো পার্থক্য হবে না। আপনারা চাইলে যোগাত্মক বিপরীত সংখ্যার মাধ্যমেও করতে পারেন। আমরা এখন পরবর্তী লাইনে যাই। -21 + 10। এখন -21-এর সাথে 10 যোগ করতে হবে। তাহলে এখন আমাদের ফলাফলটা কত হবে আমরা দেখতেছি। যেহেতু এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, সুতরাং বিয়োগ আমাকে করতেই হবে, বিয়োগ আমাকে করতেই হবে। এখন আমরা তো 10 থেকে 21কে বিয়োগ করতে পারি না, তাহলে কি করব? আমরা বিয়োগ যেহেতু করতে হবে, আমরা 21 থেকে 10কে বিয়োগ করে দিব। ছোট সংখ্যা থেকে যেহেতু এই বড় সংখ্যাটা বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমরা একটা অন্য কৌশলে আগাবো। সেটা কি? এই চিহ্নগুলো বাদে বড়টা থেকে ছোটটাকে বাদ দিব। 21 থেকে 10 বাদ দিলে হয় 11। ঠিক আছে, আমরা বিয়োগ করে ফেললাম এখানে, যে এই যে বিয়োগ চিহ্নটা, এই বিয়োগের কাজটা করে ফেললাম। কিন্তু 10 আর 21-এর মধ্যে বড় কোনটা? 21। 21-এর সামনে কি চিহ্ন? মাইনাস, তাহলে ফলাফলে মাইনাস চিহ্ন দিব। এখন আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিই, মনে রাখতে হবে 10 আর 21 আমি যদি এই চিহ্নগুলোকে বাদ দেই, এই মাইনাস চিহ্ন, এই প্লাস চিহ্ন বাদ দেই, তাহলেই 21 বড়। কিন্তু যদি চিহ্ন সহকারে বলি -21 আর +10, তখন কিন্তু -21 ছোট হবে। -21 আর +10, অবশ্যই +10 বড়
-21 ছোট। কারণ মনে রাখতে হবে যে কোনো ধনাত্মক সংখ্যার চাইতে যে কোনো ঋণাত্মক সংখ্যা ছোট হয়, যে কোনো ঋণাত্মক সংখ্যা ছোট হবে, ধনাত্মক সংখ্যাটা বড় হবে। যেমন আমি যদি এখানে লিখি -1000 মানে 1000 বিয়োগ 1000, আর আমি যদি এখানে লিখি মাত্র 1 +1, এই +1ই বড় আর এই -1000 ছোট। অর্থাৎ যে কোনো ধনাত্মক সংখ্যার চাইতে ঋণাত্মক সংখ্যা ছোট হয়, ঋণাত্মক সংখ্যা ছোট হয়। তাহলে এখানে যদি আমরা চিহ্ন সহকারে বলি তাহলে -21 ছোট, কিন্তু যদি চিহ্ন বাদ দিয়ে বলি তাহলে 21 বড় হয়। তাহলে বড়টা থেকে ছোটটাকে আমরা বিয়োগ করে দিব, তাহলে ফলাফল হয় 11। এখন বড়টার এই যে আমাদের 10 আর 21-এর মধ্যে বড় 21, তার সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা ফলাফলেও মাইনাস চিহ্ন দিলাম, -11। তাহলে আমাদের বাম পক্ষের মান বের হয়ে গেল -11। এখানে তো যেভাবে করে আসে আমরা সরাসরি বলতে পারতেছি না তার মান কত, আমরা এখন মান বের করলাম, তার মান হচ্ছে -11। এখন আমরা দেখি ডান পক্ষের মান কত বের হয়। আমরা এখন ডান পক্ষকে এখানে লিখব, ডান পক্ষ -31 ব্র্যাকেটের ভিতরে +-11। পরবর্তী লাইনে গিয়ে আমরা ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব, -31 প্লাস আর মাইনাস গুণ করলে -11। আমরা দেখতেছি -31 -11 দুই জায়গার মধ্যেই কিন্তু মাইনাস চিহ্ন। আমরা জানি একই চিহ্ন হলে, যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন হলে তাদেরকে যোগ করতে হয় এবং চিহ্ন যেটা আছে সেটাই রাখতে হয়। 31 আর 11 যদি যোগ করি তাহলে হয় 42, এখানে চিহ্ন আছে মাইনাস, তাহলে আমরা দিব -42। তাহলে আমরা পেয়ে গেলাম বাম পক্ষ এই সম্পূর্ণটার মান হচ্ছে -11 আর ডান পক্ষ এই সম্পূর্ণটার মান হচ্ছে -42। এখন আমরা এই দুইটার মধ্যে তুলনা করব যে কোনটা ছোট কোনটা বড় নাকি দুইটাই সমান। আমরা এখানে লিখব অতএব -11 আর এখানে লিখব -42। এখন মাঝখানে আমরা একটা চিহ্ন বসাবো, কোন চিহ্ন বসাইতে পারি? এখন এটাও মাইনাস এটাও মাইনাস। মনে রাখতে হবে মাইনাসের ক্ষেত্রে সংখ্যা যত বড়র দিকে যাইতে থাকে তার মান তত কমতে থাকে। মাইনাসের বেলায় সংখ্যা যত বড়র দিকে যাইতে থাকে তার মান তত কমতে থাকে। যেমন আমি যদি এখানে আমাদের লিখি -1, আমি যদি এখানে লিখি -2 -3 -4, তাহলে আমরা এখানে দেখতেছি সবগুলোই মাইনাস, ভালো কথা। এখন 1-এর চাইতে তো 2 বড়, কিন্তু যেহেতু এটা মাইনাস তাহলে এই 2 ছোট। 2-এর চাইতে তো 3 বড়, কিন্তু যেহেতু এটা মাইনাস এটা আরও ছোট। 3-এর চাইতে 4 বড়, কিন্তু এটা যেহেতু মাইনাস এটা আরও ছোট। অর্থাৎ এই চারটা সংখ্যা, যে চারটা সংখ্যা আমরা লিখলাম, এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে -1, আর -1-এর চাইতে -2 ছোট, -3 আরও ছোট, -4 আরও ছোট। অর্থাৎ মাইনাসের বেলায় সংখ্যা যত বড়র দিকে যাইতে থাকে তার মান তত কমতে থাকে। তাহলে এখানের মধ্যে আমরা দুইটা সংখ্যা দেখতেছি, একটা হচ্ছে -11 আর একটা হচ্ছে -42। তাহলে এটা হচ্ছে -11 আর হচ্ছে -42। তাহলে আমরা দেখতেছি যে এই হিসাব অনুযায়ী 11-র চাইতে 42 বড়, 11-র চাইতে 42 বড়। দুইটা সংখ্যাই ঋণাত্মক, কিন্তু যেহেতু দুইটা সংখ্যা ঋণাত্মক তাহলে ঋণাত্মকের ক্ষেত্রে 11-র চাইতে 42 বড় হওয়ার কারণে তার মান ছোট হয়ে গেছে, তার মান ছোট হয়ে গেছে। কারণ -11-এর চাইতে -42 দেখা যাইতেছে বড়, কিন্তু তার মান ছোট। তাহলে আমরা বলতে পারি যে -11 বড়, -42 ছোট। আমরা তাহলে -11 যেহেতু বড়, আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি যে -11 বড় আর -42 ছোট। আমরা এখন এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিই, না হলে এই দুইটা চিহ্ন পাশাপাশি বসে যায়। এই চিহ্ন আর এই মাইনাস চিহ্ন দুইটা পাশাপাশি হয়তো, যেন আমরা মাইনাস চিহ্ন এই ব্র্যাকেট চিহ্নটা দিয়ে দিলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে চলে গেল। তাহলে আমরা বলতে পারি -11 বড়, -42 ছোট। তাহলে -11 এটা কার মান? এটা হচ্ছে এই বাম পক্ষের মান। আমরা সেই বাম পক্ষটাকে এখন এখানে লিখব যে অতএব -21 -10। আমরা বাম পক্ষকে লিখলাম, এরপরে এই চিহ্নটা আমরা দিব, এরপরে এই ডান পক্ষ যেটা আছে সেটাকে লিখব, ডান পক্ষের যেই সম্পূর্ণটা -31 +-11। আমরা এটা লিখলাম, মাঝখানে যে চিহ্নটা দিলাম এটা আমরা এখানে খালি ঘরের যে চিহ্নটা ছিল ওই চিহ্নটা দিলাম। অর্থাৎ
এই যে আমাদের যে খালি ঘরটা দেওয়া আছে এই খালি ঘরটা বসাইলাম এবং তার মাঝখানে যে তিনটা চিহ্নের যে কোনো একটা বসাইতে তারা বলছে আমরা এই চিহ্নটা বসাইলাম, কারণ এই অঙ্ক অনুযায়ী এই চিহ্নটাই সঠিক। এই অঙ্ক অনুযায়ী এই চিহ্নটা সঠিক, বামপক্ষ বড় ডানপক্ষ ছোট। আমরা পাশে শুধুমাত্র অ্যান্সার শব্দটা লিখে দিলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এরকমভাবেই আমাদের বাকি সবগুলো অঙ্ক করতে হবে। বামপক্ষের মান বের করতে হবে, ডান পক্ষের মান বের করতে হবে, এরপরে বামপক্ষ আর ডান পক্ষের যে মানগুলো বের হয়েছে তাদের মধ্যে তুলনা করতে হবে। তুলনা করার পরে সর্বশেষে সম্পূর্ণ প্রশ্নটা আমরা লিখব, ফাঁকা ঘরের ভিতরে এই চিহ্নটাকে আমরা বসাই দিব, আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা এই অঙ্কটা আশা করি বুঝলাম, একই রকমভাবে বাকি অঙ্কগুলো করে দিতে পারবো আমরা এখন একটা কাজ করি, সর্বশেষ যে অঙ্কটা আছে এটা আমরা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। আমরা এখানের মধ্যে ঘ নাম্বার প্রশ্নটা উঠাই, -25 -42 খালি ঘর -42 -25। এখানে জায়গা খুবই কম, একটু ছোট করে করে দেখানোর চেষ্টা করব। আমরা লিখব বামপক্ষ সমান -25 -42, এই খালি ঘরের বাম দিক হচ্ছে বামপক্ষ। পরবর্তী লাইনে গিয়ে আমরা ব্র্যাকেটগুলোকে ওঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটের সামনে যেহেতু কিছু নাই, তাহলে ব্র্যাকেটের ভিতরে কোনো পরিবর্তন হবে না, যা আছে আমরা তাই লিখে দিতে পারবো। এই ব্র্যাকেটের বাহিরে মাইনাস, ভিতরে মাইনাস, তাহলে আমরা বলবো এরা গুণ আকারে আছে। ব্র্যাকেটের ভিতরে একটা চিহ্ন, বাহিরে একটা চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় +42। তাহলে -25 আর +42। আপনারা যেহেতু খেয়াল করেন এখানে কিন্তু আমরা একটু লাইনটাকে একটু সাজিয়ে লিখতে পারি। একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম যে এই যে প্লাসের সংখ্যাটা যেহেতু বড়, এটাকে আমরা একটু সামনে লিখলাম, +42কে আগে লিখলাম, -25কে পরে লিখলাম, তাহলে একটু অঙ্কটা সাজানো হয়, করতে সুবিধা হবে। 42 থেকে 25কে বিয়োগ করতে হবে, কিন্তু আগের যে লাইনটা সেটা ছিল কি -25 +42, আর এখন যে লাইনটা +42 আগে -25 পরে, এতে করে অঙ্ক যোগ বিয়োগ করাটা সুবিধা হবে। 12 থেকে 5 গেলে আর থাকে 7, হাতে থেকে 1 2 আর 1 3, 4 থেকে 3 গেলে আর থাকে 1, আমরা করে ফেললাম। বাম পক্ষের মান বের হয়ে গেল +17। এখন আমরা দেখব ডান পক্ষের মান কত বের হয়। আমরা ডান পক্ষকে একটু এদিকে লিখি, ডান পক্ষকে একটু এদিকে লিখে দিই। ডান পক্ষ সমান -42 -25। পরবর্তী লাইনে কত হবে, ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। -42 যা আছে তাই থাকবে, ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে +25। এখন আমরা ফলাফলটা কত হবে, আমরা -42 আর +25 আমরা জানি যে চিহ্ন সহকারে যদি আমরা হিসাব করি তাহলে -42 ছোট আর +25 বড়, কিন্তু আমরা যদি চিহ্ন বাদ দিয়ে হিসাব করি তাহলে 42 বড় আর 25 ছোট। এখন আমরা দেখতেছি এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, যেহেতু বিয়োগ চিহ্ন আছে সুতরাং আমাকে বিয়োগ করতেই হবে, বিয়োগ আমাকে করতেই হবে। এখন আমরা সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে থাকি, কিন্তু এখানে তো দেখতেছি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করতে হবে। কিভাবে করে করতে পারি, সেটা হচ্ছে চিহ্ন বাদ দিলে যেটা বড় তার থেকে বিয়োগ করব। চিহ্ন বাদ দিলে 42 বড়, তাহলে 42 থেকে 25 বাদ দিলে হয় 17, 42 থেকে 25 বিয়োগ দিলে হয় 17। এখন আসা যাক চিহ্নের ক্ষেত্রে। এখন আমরা দেখতেছি যে এখানে আমরা কাকে বড় বললাম, 42কে বড় বললাম, তার সামনে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, আমরা ফলাফলে মাইনাস চিহ্ন বসিয়ে দিব। আমি কিন্তু আরেকবার বলে দিই, -42 কিন্তু ছোট আর +25 বড় যদি চিহ্ন সহকারে হিসাব করি, কিন্তু যদি চিহ্ন বাদ দিয়ে হিসাব করি তাহলে 42 বড় আর 25 ছোট। তাহলে এখন আমাদের ফলাফল বেরোইল -17। ফলাফল কত বেরোইল, -17। যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করতে হয়েছে, এই জন্য কিন্তু অঙ্কের মধ্যে একটা মাইনাস চিহ্ন চলে আসছে, অঙ্কের মধ্যে একটা মাইনাস চিহ্ন চলে আসছে, ফলাফল ঋণাত্মকে চলে গেছে। তাহলে আমরা বের করলাম বাম পক্ষের মান 17 +17, ডান পক্ষের মান -17। এখানে যেভাবে করে ছিল এতে কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারি নাই যে কোনটা ছোট কোনটা বড় নাকি দুইটাই সমান, এটা বলা সম্ভব হয় নাই। কিন্তু এখন আমরা পুরো বাম পক্ষের মাত্র একটা সংখ্যার মাধ্যমে মান বের করলাম, পুরো ডান পক্ষের একটা সংখ্যার মাধ্যমে মান বের করলাম। এখন আমরা তুলনা করতে পারি। আমরা এখন লিখব অতএব বাম পক্ষের যেই মানটা তাকে আমরা আগে লিখি 17,
ডান পক্ষের মানটা পরে লিখি -17। এখন এই দুইটা সংখ্যার মাঝখানে একটা চিহ্ন বসবে, সেই চিহ্নটা কি বসবে, আমরা দ্বিতীয় সংখ্যাটাকে একটু ব্র্যাকেট দিই, +17 আর -17। আপনারা বুঝিয়ে ফেলছেন যে +17 বড়, কারণ যে কোনো ঋণাত্মক সংখ্যার চাইতে যে কোনো ধনাত্মক সংখ্যা বড় হবে। ঋণাত্মক সংখ্যাটা যত হোক না কেন, এই যে ঋণাত্মক সংখ্যাটা যত হোক না কেন, ধনাত্মক সংখ্যাটা তার চাইতে বড় হবে। এই যে এখানে কিন্তু একটা উদাহরণ দিয়ে আসছিলাম যে 1 আর 1000, তাইলে 1000 ঋণাত্মক আর 1 ধনাত্মক, সুতরাং এটা বড় আর এটা ছোট। তাহলে এখানেও একই কাজ, +17 বড়, -17 ছোট, সেই ক্ষেত্রে চিহ্নটা বসবে এইটা, যে +17 বড় আর -17 ছোট। এই চিহ্ন দ্বারা বোঝায় খালি যেই জায়গাটা, এটা বলতে বোঝায় বড়, আর এই যে একসাথে লেগে গেল এটা হচ্ছে ছোট। তাহলে আমরা এখন সম্পূর্ণ প্রশ্নটাকে এখানে উঠাবো, সম্পূর্ণ প্রশ্নটাকে আমরা সম্পূর্ণ প্রশ্নটা উঠালাম। এখন আমরা এই খালি ঘরের ভিতরে এই চিহ্নটা বসাই দিব, কারণ এই +17 বলতে এই বাম পক্ষকে বোঝানো হচ্ছে, -17 বলতে ডান পক্ষকে বোঝানো হচ্ছে। এই দুই পক্ষের মাঝখানে চিহ্ন বসবে এইটা, কারণ এটাই এই অঙ্ক অনুযায়ী সঠিক। আমরা পাশে অ্যান্সার শব্দটা লিখে দিব। তাহলে আশা করি এই যে আমরা দুইটা অঙ্ক করলাম, এই দুইটা অঙ্ক যে নিয়মে করলাম, একই রকম পদ্ধতিতে আপনারা এই ধরনের যত অঙ্ক দিবে সব অঙ্ক করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম, এখানে বলা হয়েছে মান নির্ণয় করো। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যোগ বিয়োগ একাধিকবার একই চিহ্ন রয়েছে, মাইনাস মাইনাস মাইনাস, আবার কোথাও প্লাস প্লাস। তো এখন আমরা এই অঙ্কগুলো করব। এখানে 4টি প্রশ্ন রয়েছে, আমরা সবার প্রথমে যে প্রশ্নটি দেওয়া তার সমাধান করি। আমরা 1 নম্বর প্রশ্নটা এখন আমাদের এখানে উঠাই, লিখব সমাধান 1। আমরা তাহলে এখানে আমাদের প্রশ্নটি লিখে নিলাম, সম্পূর্ণ প্রশ্নটা। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা এই ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই প্রথম যেই ব্র্যাকেটটা দেওয়া তার সামনে কোনো চিহ্ন নাই, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা আছে ব্র্যাকেট উঠিয়ে দিলেও তাই থাকবে। তারপরে -8। এখন এই ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, বাহিরে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে, মনে রাখতে হবে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আর বাহিরে মাইনাস, অর্থাৎ তারা গুণ আকারে আছে। একটা ব্র্যাকেট যখন আমরা দেই, ব্র্যাকেটের ভিতরে যেই চিহ্ন থাকে আর ব্র্যাকেটের বাহিরে যেই চিহ্ন থাকে তারা গুণ অবস্থায় থাকে। তাহলে এখানে আমাদের ব্র্যাকেটের বাহিরে মাইনাস, ভিতরে মাইনাস, তারা গুণ অবস্থায় আছে। মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করলেও প্লাস। একই চিহ্ন গুণ করলে প্লাস চিহ্ন হয়ে যায়, আর বিপরীত চিহ্ন প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়। এই কথাটা মনে রাখতে হবে, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, বিপরীত চিহ্ন গুণ করলে মাইনাস হয়। তাহলে মাইনাস আর মাইনাস একই চিহ্ন গুণ করলে প্লাস, আমরা এখানে লিখব 25। পরবর্তী লাইনে গিয়ে আমরা দেখতেছি -7 -8। তাহলে এই মাইনাস আর এই মাইনাস একই চিহ্ন, কিন্তু এরা কি গুণ অবস্থায়? না, এরা তো গুণ অবস্থায় নাই, এরা যোগ বিয়োগের যেই অবস্থায় সেইভাবে আছে। তাহলে -7 আর -8 দুইটাই মাইনাস চিহ্ন হওয়ার কারণে আমরা তাদেরকে যোগ করব এবং চিহ্নটা যেটা আছে সেটাই রাখব। 8 আর 7 যোগ করলে হয় 15, আর এখানে আছে বিয়োগ চিহ্ন, তাহলে আমরা বিয়োগ চিহ্নই দিব, +25। আমরা যদি এখন এই লাইনটাকে একটু সাজিয়ে লিখতে চাই, সাজিয়ে যে লিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, যদি লিখি তাহলে একটু ভালো হয়। যেমন +25 এটা বড়, আমরা বড়টাকে সামনে লিখলাম আর ছোটটাকে পরে লিখলাম -15। তাহলে 25 থেকে 15 বিয়োগ করলে কত হয় ফলাফল? 10। বড়টার সামনে প্লাস, তাহলে ফলাফল +10। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা বলবো অতএব নির্ণেয় মান হলো 10, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে আমরা 1 নম্বর অঙ্কটা করলাম, একই রকমভাবে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করতে পারবো। তবে আমরা আরেকটা অঙ্ক করে দিই, যেমন লাস্টের যে অঙ্কটা 4 নম্বর প্রশ্নটা, আমরা এই প্রশ্নটাকে এখন এইদিকে উঠাবো এখন। তাহলে আমরা সম্পূর্ণ প্রশ্নটা লিখে নিলাম। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে এই ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস, বাহিরে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে +40। এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস, বাহিরে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে +2।
পরবর্তী লাইনে আমরা দেখতেছি এখানে সবগুলোই যোগ আকারে আছে, কারণ শুধু 50 মানে +50, তাহলে +50 +40 +2 সবগুলোই প্লাস আকারে আছে, সবগুলোকে আমরা যোগ করে দিব। 50 আর 40 যোগ করলে হয় 90, 90 আর 2 যোগ করলে হয় 92। একেবারেই সহজ একটা অঙ্ক আমরা এখানে লিখব। অতএব নির্ণেয় মান হলো 92, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে এখানের মধ্যে আমরা দুইটা অঙ্ক করলাম, এই ধরনের যত অঙ্ক দিবে আমরা আশা করি আপনারা সবগুলো অঙ্ক করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে একই চিহ্নগুলোকে আমরা যোগ করে দিব, যোগ করার পরে চিহ্ন যেটা আছে সেটাই রাখবো। পরবর্তীতে এইভাবে করে অঙ্কটা করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে মাত্র দুইটা সংখ্যা হয়তো বা আছে, তাদেরকে আমরা যোগ বিয়োগ করে ফলাফল বের করব। এখানে যেমন দুইটা সংখ্যা, আমরা এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন, বিয়োগ করে ফলাফল বের করলাম। এখানে দেখতেছি সবগুলোই যোগ, তাহলে সবগুলোকে একসাথে যোগ করে দিয়ে ফলাফল বের করে দিলাম। তাহলে এই একই রকম পদ্ধতিতে আমরা আরও যে অঙ্কগুলো আছে এগুলোও করতে পারবো, এবং নতুন আরও অন্য কোনো অঙ্ক দিলেও আমরা এই নিয়মে করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হয়েছে যে নিচের ফাঁকাগুলো পূরণ করো। এখানে যে ফাঁকা ঘরগুলো আছে এইগুলোতে মান বসিয়ে আমাদেরকে ফাঁকাগুলো পূরণ করতে হবে। তো এখন সবার প্রথমে যেই প্রশ্ন, প্রত্যেকটা অঙ্ক একই রকমের। এখন সবার প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে আমরা এই প্রশ্নটির সমাধান করি। আমরা লিখব এখানে সমাধান 1, প্রশ্নটাকে লিখি ব্র্যাকেটের মধ্যে -8 প্লাস ফাঁকা ঘর সমান 0। এখন এই অঙ্কটা আমরা কীভাবে করে সমাধান করব? আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা এই যে ফাঁকা ঘরের মান বের করব, এই ফাঁকা ঘরের মান বের করার জন্য ফাঁকা ঘরকে একা বানিয়ে ফেলব। ফাঁকা ঘরের সাথে যারা যারা থাকবে তাদেরকে আমরা অন্য দিকে নিয়ে যাব। ফাঁকা ঘরকে একা বানিয়ে ফাঁকা ঘরের সাথে যারা যারা থাকবে তাদেরকে অন্য দিকে নিয়ে যাব। তাহলে এখানের মধ্যে ফাঁকা ঘরকে আমরা একা রাখলাম। ফাঁকা ঘরের সাথে কি আছে? -8। -8 কি আকারে আছে? প্লাস আকারে আছে। -8 এই সংখ্যাটা এখানে প্লাস আকারে আছে। আমরা তাহলে -8 এই সংখ্যাটাকে অপর দিকে নিয়ে যাব, অন্য দিকে নিয়ে যাব। এখন নেওয়ার ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একদিক থেকে যখন কোনো একটা সংখ্যা অন্য দিকে নিয়ে যাওয়া হয় অথবা অন্য দিক থেকে কোনো একটা সংখ্যা এই দিকে নিয়ে আসা হয়, তখন সে যেই চিহ্ন সহকারে আছে সেই চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ -8 এখানে আছে প্লাস আকারে, তাহলে আমি যখন -8কে অন্যদিকে নিয়ে যাব এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এই -8 কিন্তু কিছু হবে না, এই প্লাসটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। যেমন পরবর্তী লাইনে আমি গিয়ে লিখব সমান দাগ দিয়ে, আগে থেকেই 0 আছে 0 লিখলাম, আর -8কে এখন এই দিকে লিখব, এবং -8 এখানে আছে প্লাস আকারে, এই দিকে এসে হয়ে যাবে মাইনাস আকারে। অর্থাৎ এই সংখ্যাটা যা আছে তাই থাকবে, শুধু তার এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে প্লাস চিহ্ন, এটা যখন এই দিকে আসলো তখন সেটা হয়ে গেল মাইনাস চিহ্ন, আর -8 যা আছে তাই কিন্তু। এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন মান বের করব। তাহলে এখন আমরা পরবর্তী লাইনে এটার মানটা বের করে ফেলবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে এখানে আমি বাদেই আরেকটা লাইন একটু বেশি করি, সেটা হচ্ছে 0 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় +8। তাহলে এখন আমরা মানটা লিখতে পারি যে ফাঁকা ঘর ইকুয়াল টু, আমরা যদি 8-এর সাথে 0কে যোগ করি 8ই হবে, তাহলে ফাঁকা ঘর ইকুয়াল টু 8। আমরা ফাঁকা ঘরের মান বের করলাম 8। এই ফাঁকা ঘরে যদি আমরা 8 বসাই তাহলে এই সমীকরণটা ঠিক হবে, আর যদি 8 না বসাই তাহলে সমীকরণটা ঠিক হবে না। আমরা তাহলে বলতে পারি অতএব সম্পূর্ণ প্রশ্নটাকে লিখব -8 প্লাস ফাঁকা ঘর, ফাঁকা ঘরে এই মানটা বসিয়ে দিব ইকুয়াল টু 0, পাশে দিয়ে দিব অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এখন এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করতে পারি, এই একই অঙ্ককে আমরা আরেকভাবে করতে পারি, সেটাও আমি এখানের মধ্যে দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রশ্নটাকে লিখি, 1 নম্বর প্রশ্ন, -8 প্লাস ফাঁকা ঘর সমান 0। পরবর্তী লাইনে গিয়ে আমাদের চেষ্টা থাকবে ফাঁকা ঘরকে একা বানানোর। এখন এখানে যেই কাজটা আমরা করছিলাম যে ফাঁকা ঘরকে একা বানানোর জন্য তার সাথে যেই সংখ্যাটা ছিল তাকে অপর দিকে পাঠিয়ে দিছি, আর এখন যেই পদ্ধতিতে করব এই পদ্ধতিতে কাউকেই একদিক থেকে অন্যদিকে পাঠাবো না, কিন্তু ফাঁকা ঘরকে যে করেই হোক তার আশেপাশের সংখ্যাগুলোকে আমাদের সরিয়ে ফেলতে হবে। সেটা কিভাবে সরাবো? সেটা হচ্ছে ফাঁকা ঘরের সাথে যেই সংখ্যাটা আছে আমরা তার বিপরীত সংখ্যা বলতে এখানে তো 8 আছে, -8, আমরা এখন কি করব? -8-এর বিপরীত সংখ্যাটা এখানে নিয়ে আসব। এখানের মধ্যে 8 যেই চিহ্ন সহকারে আছে আমরা আমাদের অঙ্কের মধ্যে
তার বিপরীত চিহ্ন সহকারে সংখ্যাটাকে নিয়ে আসব। কিভাবে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তা হচ্ছে -8-এর বিপরীত হচ্ছে +8। আমি এখানের মধ্যে তাহলে শুধু 8ই লিখতে পারি, শুধু 8 লিখলাম, +8। তার সাথে আমি তাকে যোগ করব কাকে, এখানে যেটা আছে -8 যোগ ফাঁকা ঘর। অর্থাৎ প্রশ্নটা যা ছিল তাই লিখলাম, শুধুমাত্র এই -8কে সরানোর জন্য -8-এর বিপরীত যেটা +8, অর্থাৎ এক কথায় বলতে গেলে যেই সংখ্যাটা আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা, যেই সংখ্যাটা আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা আমাদের অঙ্কের মধ্যে নিয়ে আসব। এখন বাহির থেকে কোনো কিছু আনলে কি একটা আনা যায় না, উভয় পক্ষে আনতে হয়। তাহলে আমরা যেমন বাম পক্ষে আনলাম, একই রকমভাবে আমরা ডান পক্ষের মধ্যেও নিয়ে আসব। আমরা বাম পক্ষে যেমন +8 নিয়ে আসছি, ডান পক্ষেও +8 নিয়ে আসব। অর্থাৎ আমরা কিন্তু কোনো কিছুকে বাদ দিই নেই, আমরা উভয় পক্ষের মধ্যে +8 নিয়ে আসলাম। পরবর্তী লাইনে দিলে কী হবে, +8 প্লাসে মাইনাসে -8 প্লাস ফাঁকা ঘর সমান 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়। পরবর্তী লাইনে 8 থেকে 8 বিয়োগ করলে হয় 0। তাহলে 0কে আমি না লিখলেও চলে, আমি যদি এখানে লিখতে চাই লিখলাম 0 প্লাস ফাঁকা ঘর সমান 8। ফাঁকা ঘরের সাথে 0 যোগ করলে ফাঁকা ঘরই হবে। তাহলে পরবর্তী লাইনে অতএব ফাঁকা ঘর সমান 8। এই যে দুইটা অঙ্কই কিন্তু একই অঙ্ক, কিন্তু দুইটাতে দুই পদ্ধতিতে করলাম। এখানে আমরা ফাঁকা ঘরকে একা বানানোর জন্য তার সাথে যেই সংখ্যাটা আছে তাকে আমরা অন্যদিকে নিয়ে গেলাম, তখন সেটা যেই চিহ্ন আকারে আছে বিপরীত চিহ্ন হয়ে গেল মাইনাস। আর এখানের মধ্যে আমরা কোনো সংখ্যাকে একদিক থেকে অন্যদিকে নেই। কি করছি তাহলে, যেই সংখ্যাটা আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা, যেই সংখ্যাটা আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা উভয় থেকে যোগ করব। তাহলেই হবে কি, ওই সংখ্যাটা উঠে যাবে, ওই সংখ্যাটা উঠে যাবে। -8 তার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +8। আমি যখন আমার অঙ্কের মধ্যে +8 নিয়ে আসব, তখন এই +8 আর -8 একসঙ্গে উঠে যাবে, তখন ফাঁকা ঘর একা হয়ে যাবে, তার ফলাফল বের হয়ে যাবে। এটাই হচ্ছে তার ফলাফল। আমরা তাহলে প্রশ্নটা লিখি, -8 প্লাস ফাঁকা ঘর সমান 0, ফাঁকা ঘরের ভিতরে 8 বসাই দিই। একই অঙ্ক আমরা দুই পদ্ধতিতে করলাম, এবং এই যে আমরা অঙ্কগুলো করলাম একই রকমভাবে বাকি সবগুলো অঙ্ক, কোনো পরিবর্তন নাই, একই নিয়মের বাকি সবগুলো অঙ্ক। আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করতে পারি, সেটা কোনটা, যে কোনো একটা অঙ্ক আমরা করি। আমরা এখান থেকে 4 নম্বর অঙ্কটা আমরা করি। 4 নম্বর করব আমরা, তো এখানের মধ্যে 4 নম্বর না করে 5 নম্বর অঙ্কটা করি, কারণ 4 নম্বর এই 1 নম্বরের অঙ্কর মতোই। 5 নম্বর অঙ্কটা আমরা এখানের মধ্যে প্রশ্নটা লিখি, ফাঁকা ঘর সমান 15 = -10। পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করব, ফাঁকা ঘরকে একা বানানোর জন্য তার সাথে যেই সংখ্যাটা আছে তাকে আমরা অন্যদিকে নিয়ে যাব। তাহলে আগে থেকেই -10 আছে, আগে থেকে যেই সংখ্যাটা আছে তাকে আমরা আগেই লিখব, তাকে কিন্তু পরে লিখব না, তাকে আমরা আগে লিখব। -18কে যখন এই দিকে নিয়ে আসব, মাইনাস হয়ে যাবে এখানে প্লাস, তাহলে -15 এদিকে আসলে হয়ে যাবে +15। পরবর্তী লাইনে ফাঁকা ঘর সমান, এখন এখানে ফলাফলটা কত হয়, -10 +15, +15 বড়। আমরা যদি একটু লাইনটাকে সাজিয়ে লিখতে চাই, যদি আমরা লাইনটাকে একটু সাজিয়ে লিখতে চাই, বড়টাকে আগে লিখব, ছোটটাকে পরে লিখব। এখন আমাদের ফলাফল সুন্দর করে বের হয়ে যাবে। 15 থেকে 10 বিয়োগ করলে হয় 5। আমরা বলতে পারি অতএব, প্রশ্নটাকে আগে লিখি, প্রশ্নটা লেখার পরে খালি ঘরের ভিতরে তার মানটাকে বসিয়ে দিব, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদেরকে বলছে ফাঁকাগুলো পূরণ করো, আমরা ফাঁকাটা পূরণ করে দিলাম। এখন এই অঙ্কটাও যদি আমরা আরেকভাবে করতে চাই, যে এই পদ্ধতিতে, তাহলে আমরা কিভাবে করে করতে পারি একটু দেখেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রশ্নটাকে আগে উঠাই। 5 নম্বর প্রশ্ন, ফাঁকা ঘর -15 সমান -10। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করব, এই সংখ্যাকে অন্যদিকে নিব না, আমরা করব কি, আমাদের অঙ্কের মধ্যে বাহির থেকে সংখ্যা নিয়ে আসব। কোন সংখ্যা আনব, এখানে যেই সংখ্যাটা আছে যেই চিহ্ন সহকারে, আমরা তার যোগাত্মক বিপরীত সংখ্যা নিয়ে আসব। অর্থাৎ এখানে যেই সংখ্যাটা চিহ্ন সহকারে আছে, বিপরীত চিহ্ন সহকারে সংখ্যাকে অঙ্কের মধ্যে নিয়ে আসব। যেমন আমরা এখানে আমাদের ফাঁকা ঘর -15 যা আছে তাই লিখলাম। এখন এখানে কত, -15,
বিয়োগ 15। তাহলে এটাকে সরানোর জন্য আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসবো যোগ 15। এখানে আছে বিয়োগ 15, আমরা বাহির থেকে নিয়ে আসলাম যোগ 15। তাহলে এই বিয়োগ 15 আর যোগ 15 চলে যাবে। তারপর এখানে আছে -10, আর এই যে বাহির থেকে যে +15 আনলাম এটা এই পক্ষেও আনতে হবে। অর্থাৎ বাহির থেকে কোনো কিছু আনলে এক পক্ষে আনলে হবে না, উভয় পক্ষে আনতে হবে। তাহলে +15 পরবর্তী লাইনে যাই, ফাঁকা ঘর, -15 আর +15 দুইটা বাদ হয়ে যাবে, সমান -15 আর +15। তাহলে আমি যদি এটাকে একটু সাজাইতে চাই, সাজানোটা বাধ্যতামূলক না, কিন্তু আপনি যদি না সাজান ডাইরেক্ট ফলাফল লিখতে চান লেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি একটু সাজিয়ে লিখতে চাই তাহলে অঙ্কটা একটু সুন্দর দেখা যায়। +15 বড়টাকে আগে লিখলাম, -10কে পরে লিখলাম। এখন আমাদের লাস্ট লাইনে ফলাফল বের হয়ে যাবে। 15 থেকে 10 বিয়োগ করলে হয় 5, অর্থাৎ +5। আমরা তাহলে প্রশ্নটাকে এখানে আমাদের লিখব, ফাঁকা ঘর বিয়োগ 15 সমান 5 সমান, এখানে 10 ছিল, আমি এখানে আমাদের 10 লিখতে হবে, -10। তাহলে আমরা এখানের মধ্যে এখন ফাঁকা ঘরের ভিতরে এই মানটাকে বসিয়ে দিব। ফাঁকা ঘরের ভিতরে 5 বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা এখানে মধ্যে দুইটা অঙ্ক করলাম, একই অঙ্ক দুই নিয়মে করলাম, একই অঙ্ক দুই নিয়মে করলাম। আশা করি এই ধরনের অঙ্ক আপনারা যত অঙ্কই দিক না কেন ইনশাল্লাহ করতে পারবেন। এবং এখানে যে দুইটা পদ্ধতিতে করলাম, আপনারা যে কোনো একটি পদ্ধতিতে আপনারা করবেন। আমরা এখানের মধ্যে একটি সৃজনশীল প্রশ্ন লিখলাম। সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে -3, 6, 9 তিনটি পূর্ণ সংখ্যা। এখানে আমাদের তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া রয়েছে, এটাই উদ্দীপক। ক নাম্বার প্রশ্নে -3 এবং 6, 9 এবং -3 এবং এই যে দুইটি ব্র্যাকেটের মধ্যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এদের মধ্যে এই তিনটি চিহ্নের মধ্যে কোন চিহ্ন বসবে সেটা বসাও। এখানে আমাদের তিনটা চিহ্ন দেওয়া, বড় চিহ্ন, ছোট চিহ্ন, সমান চিহ্ন। এই তিনটি চিহ্নের মধ্যে কোন কোন চিহ্ন তাদের মাঝখানে বসবে বসাও। -3 এবং 6 এর মাঝখানে একটা চিহ্ন বসবে, 9 এবং -3 এর মাঝখানে একটি চিহ্ন বসবে, এবং এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটের মাঝখানে একটি চিহ্ন বসবে। কোন চিহ্নগুলো বসবে সেগুলো আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। আমরা সবার প্রথমে লিখব সমাধান। আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করব। আমরা এখানে আমাদের লিখব -3 এবং 6, এই যে দুইটা সংখ্যা দেওয়া, আমরা লিখব -3 হলো 6 থেকে ছোট। আমরা প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার চাইতে ছোট নাকি বড় নাকি সমান, এই কথাগুলো এখানে আমাদের লিখব। তাহলে -3 হলো 6 থেকে ছোট, অর্থাৎ আমরা যেহেতু এখানে +6 এটা একটা ধনাত্মক সংখ্যা আর এটা ঋণাত্মক সংখ্যা, সুতরাং ধনাত্মক সংখ্যার চাইতে এই ঋণাত্মক সংখ্যাটা ছোট হবে। তাহলে -3 6 এর চেয়ে ছোট, এই কথাটাই লিখব যে -3 হলো 6 থেকে ছোট, সুতরাং যে চিহ্নটা বসার কথা আমরা এখন সেই চিহ্নটা বসাবো। -3 এবং 6 এই দুইটা সংখ্যার মাঝখানে চিহ্ন বসবে। -3 যেহেতু ছোট, তাহলে আমরা এই চিহ্নটা বসাবো। এই চিহ্নটা মানে বাম দিকেরটা ছোট, এই চিহ্নটা মানে বাম দিকের সংখ্যাটা ছোট। ঠিক আছে, আমরা একটা কাজ করে ফেললাম। এখন আরও যে দুইটা সংখ্যা দেওয়া তাদের কথাটা এখন লিখব, 9 এবং -3। আমরা এখন লিখি 9 হলো -3 থেকে বড়, কারণ এখানে -3 হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা আর 9 হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। আমরা প্রথমে বলছি যেই দুইটা সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে বাম দিকের যেই সংখ্যাটা, অর্থাৎ প্রথম যেই সংখ্যাটা, আমরা সেই সংখ্যাটারই দ্বিতীয়টার সাথে তুলনা করব। বাম দিকের সংখ্যাটা, প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে +9, দ্বিতীয় সংখ্যা -3। এই প্রথম যেই সংখ্যাটা দেওয়া -9, এটা দ্বিতীয় যেই সংখ্যাটা -3 তার চেয়ে বড়। ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার চেয়ে বড় হয়। তাহলে আমরা এই কথাটা এখানে লিখলাম। এখন আমরা লিখব সুতরাং। সুতরাং না নিয়ে আপনারা অতএব যে চিহ্নটা আছে ওই চিহ্নটাও দিতে পারবেন, 9 এবং -3। এখন যেহেতু এখানে একটা চিহ্ন বসবে, আমরা -3কে একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, কারণ এখানে একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে তো এখানে একটা চিহ্ন বসাইলে ওই চিহ্ন আর মাইনাস চিহ্ন পাশাপাশি বসে যায়, এই জন্য আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম। তাহলে 9 এবং -3 এর মাঝখানে একটা চিহ্ন বসবে, কোনটা বসবে? এই চিহ্নটা বসবে। এই চিহ্ন দ্বারা বোঝানো হয় বাম দিকের সংখ্যাটা বড়, ডান দিকেরটা ছোট। আমরা তাহলে এই দ্বিতীয় যেই দুইটা সংখ্যা দেওয়া তাদের কাজও করে ফেললাম। এখন আসি আমাদের তৃতীয় যেই কাজ, দুইটা ব্র্যাকেট দেওয়া আছে। এখন
প্রথমে যে কাজগুলো করলাম এখানে কিন্তু আমরা সরাসরি বলতে পারছি যে এটা ছোট এটা বড়, এটা বড় এটা ছোট। কেন কেন? তার কারণ এখানে একটা করে সংখ্যা ছিল। কিন্তু এখন যে অঙ্কটা সেখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা, ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা, আমরা সরাসরি বলতে পারতেছি না কোনটা ছোট কোনটা বড়। এই জন্য আমাদেরকে সবার প্রথমে এই ব্র্যাকেটের মান বের করতে হবে, এই ব্র্যাকেটের মান বের করতে হবে। এরপরে তাদের মধ্যে তুলনা করে আমরা চিহ্নগুলো বসাবো। আমরা এখন প্রথম যেই ব্র্যাকেটটা দেওয়া আমরা তার মান বের করব। আমরা লিখব এখানে -3 + 6, প্রথম যে ব্র্যাকেটটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। পরবর্তী লাইনে গিয়ে আমরা যদি একটু সাজিয়ে লিখতে চাই, না সাজাইলেও সমস্যা নাই, আমরা যদি একটু সাজিয়ে লিখতে চাই, যেমন +6 বড় এটাকে আমরা প্রথমে লিখলাম, -3কে পরে লিখলাম। তাহলে 6 থেকে 3কে বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3, বড়টার সামনে যেহেতু প্লাস চিহ্ন তাহলে এখানেও প্লাস, অর্থাৎ +3। আমরা প্রথম ব্র্যাকেটের মান বের করলাম +3, +3 মানেই এই প্রথম ব্র্যাকেট। এখন এই যে দ্বিতীয় যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের মান বের করব। 9 - 6 আমরা লিখব, এখানের মধ্যে আমরা লিখতে পারি 9 - 6, পরবর্তী লাইনে 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, +3। আমরা দেখলাম প্রথম ব্র্যাকেটের মান +3, দ্বিতীয় যেই ব্র্যাকেট তার মানও +3, তাহলে দুইটাই তো সমান। তাহলে আমরা এখানে এই কথাটা লিখব যে অতএব 3 = 3, এই ব্র্যাকেটের মান এই ব্র্যাকেটের মান। পরবর্তী লাইনে গিয়ে লিখব সুতরাং প্রথম যেই 3টা আসছে এটা কার থেকে আসলো? এই ব্র্যাকেট থেকে। এই ব্র্যাকেটটাকে আমরা লিখব -3 + 6, ব্র্যাকেটটাকে লিখলাম। এই যে 3টা আসছে এটা কার থেকে আসছে? এই দ্বিতীয় ব্র্যাকেট থেকে, 9 - 6। এখন এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে চিহ্ন বসবে। আমরা জানি এই সম্পূর্ণটার মান +3, এই সম্পূর্ণটার মান +3, তাহলে উভয় পক্ষই সমান। আমরা চিহ্ন বসিয়ে দিলাম। আমাদেরকে তারা যে 3টা কাজ দিয়েছে আমরা সেই 3টা কাজ করে ফেললাম। প্রথম দুইটা সংখ্যার মধ্যে চিহ্ন বসালাম, দ্বিতীয় দুইটা সংখ্যার মধ্যে চিহ্ন বসালাম, এবং সর্বশেষ এই দুইটা ব্র্যাকেটের মধ্যে আমরা চিহ্ন বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের ফলাফল। এখন আপনারা যদি চান তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই এতটুকু ফলাফল, এতটুকু ফলাফল এবং এতটুকু ফলাফলকে শেষে আবার একবার টানা লিখে দিয়ে তারপর অ্যান্সার শব্দটা লিখতে পারেন। আর যদি না লেখেন তাও কোনো সমস্যা নাই, কারণ আমরা সম্পূর্ণ ফলাফলটাই তো এখানে বের করছি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। ক নাম্বার আর কিছু বলার নাই, জানি আমরা যে ধনাত্মক সংখ্যার চাইতে ঋণাত্মক সংখ্যা ছোট হয়, তাহলে এটা ছোট এটা বড়, আমরা তাদের মাঝখানে চিহ্ন বসিয়ে দিলাম। ধনাত্মক সংখ্যা বড়, ঋণাত্মক সংখ্যা ছোট, তাহলে 9 বড় -3 ছোট, আমরা চিহ্ন বসিয়ে দিলাম। এই ব্র্যাকেটের মান আমাদের জানা নাই, আমরা বের করে নিলাম। এই ব্র্যাকেটের মান আমাদের জানা নাই, আমরা বের করে নিলাম। দুই ব্র্যাকেটের মান বের করার পরে দেখলাম উভয়টাই সমান, আমরা দুইটা ব্র্যাকেটের মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। ক নাম্বার সমাধান করা শেষ। এখন খ নাম্বারের মান বের করব। খ নাম্বারে বলা হয়েছে যে অনেকগুলো সংখ্যা দেওয়া, এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে সম্পূর্ণটার মধ্যে মাইনাস প্লাস এই যে চিহ্নগুলো দেওয়া, সম্পূর্ণটার কাজ একসাথে করে দিতে হবে। আমরা তাহলে এখন করি। আমরা এখানের মধ্যে সম্পূর্ণ এই প্রশ্নটাকে উঠাবো। সমাধান খ, সবার প্রথমে প্রশ্নটাকে লিখব, সম্পূর্ণ প্রশ্ন, মাইনাস ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস ব্র্যাকেটের মধ্যে -6 + 9। আমরা সম্পূর্ণ প্রশ্নটা লিখলাম। পরবর্তী লাইনে গিয়ে কি করব? আমরা এই ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। ব্র্যাকেটের বাহিরে মাইনাস, ভিতরে মাইনাস, মাইনাস আর মাইনাস এখানে গুণাকারে আছে, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, +3। চাইলে এখানে যেহেতু এটাই প্রথম সংখ্যা, এর আগে তো আর কোনো সংখ্যা লেখা হয়নি, এটাই যেহেতু প্রথম সংখ্যা আর এখানে যেহেতু প্লাস বসবে, সুতরাং প্লাসটা না দিলেও চলবে, কারণ এখানে শুধু 3 মানে +3। এরপরে এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস, বাহিরে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয় -6, এরপরে আছে +9। তাহলে এখন আমরা কি দেখতেছি? +3 -6 +9। আমরা যদি এখানে লক্ষ্য করি 3 এর সামনে প্লাস, 9 এর সামনে প্লাস, তাহলে +3 আর +9 এই দুইটার কাজ আমরা আগে করে নিই। যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, একই চিহ্ন, তাহলে তাদেরকে যোগ করতে হবে। 9 আর 3 যোগ করলে হবে 12, এবং তাদের সামনে যোগ চিহ্ন। -6কে এখন লিখলাম। এখন একেবারেই আমরা সহজে কাজটা করতে পারি। 12 - 6, 12 থেকে যদি আমরা 6 বিয়োগ করি
12 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে ফলাফল কত হবে? তাহলে ফলাফল হবে 6 অর্থাৎ 6। এখন এই 12 আর এই 6 বড় কোনটা? 12 বড়, তার সামনে যেহেতু প্লাস চিহ্ন তাহলে ফলাফলও প্লাস, তাহলে ফলাফল হচ্ছে +6। আমরা বলবো অতএব নির্ণেয় মান হলো +6। এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। কিভাবে করলাম আরেকবার বলি। সবার প্রথমে ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করলাম, ব্র্যাকেট উঠালাম, উঠানোর পরে +3 আর +9 যেহেতু একই চিহ্ন তাদেরকে যোগ করে দিয়ে ফলাফলটা লিখলাম। 12 থেকে 6কে বিয়োগ করতে হবে, 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, বড়টার সামনে প্লাস চিহ্ন তাহলে এখানেও প্লাস, তাহলে +6। এই সম্পূর্ণটার মান হলো +6। তাহলে আমরা ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6-এর যোগফল নির্ণয় করতে হবে এবং 9 এবং 6-এর বিয়োগফল নির্ণয় করতে হবে, এবং এই দুইটা কাজই করতে হবে সংখ্যা রেখার সাহায্যে। তাহলে সবার প্রথমে আমরা যোগফল নির্ণয় করব, তারপরে বিয়োগফল নির্ণয় করব। তাহলে এখন সবার প্রথমে -3 এবং 6-এর যোগফল নির্ণয় করতে হবে। আমরা আগে লিখি সমাধান গ, -3 এবং 6-এর যোগফল নির্ণয়। সবার প্রথমে আমাদেরকে একটি সংখ্যা রেখা আঁকতে হবে। আমরা লিখব যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। এই কথাটা লেখার পরে আমরা এখানের মধ্যে একটি সংখ্যা রেখা আঁকব। এখন এই সংখ্যা রেখার দুই দিকে দুইটা তীর চিহ্ন দিয়ে দিই। মাঝখানে আমরা দিব 0 বিন্দু। 0 বিন্দুর ডান দিকে হবে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে হবে ঋণাত্মক সংখ্যা। তাহলে এখন এখানে আমাদের দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে +6। তাহলে যেহেতু এটা +6 আমরা তাহলে এখানে কমপক্ষে +6 পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। 1 2 3 4 5 6 আমরা কমপক্ষে 6 পর্যন্ত নিব, তারপরে একটা বা দুইটা ঘর আমরা একটু বাড়িয়ে দিব, কারণ এটা কোনো নির্দিষ্ট নাই। যে সংখ্যা রেখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন, অর্থাৎ আমরা চাইলে এখানে আরও অনেক সংখ্যা লিখতে পারবো। তো এখানে আমরা 8 পর্যন্ত নিলাম। এখন ঋণাত্মক সংখ্যাগুলো নিব। ঋণাত্মক সংখ্যা এখানে যেহেতু -3 আছে আমরা -3 পর্যন্ত নিবই, তারপরে আরও এক ঘর বা দুই ঘর একটু বেশি নিব। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম। এখন সংখ্যা রেখা আঁকার পরে সবার প্রথমে যেই সংখ্যাটা দেওয়া আছে -3, এই -3কে আমরা আমাদের এই সংখ্যা রেখায় স্থাপন করব। তো এখানের মধ্যে আমরা আরেকটা কথা সবার প্রথমে লিখে নিলে ভালো হয় যে -3 তার সাথে 6 যেহেতু যোগ করতে হবে আমরা এই চিহ্নটা দিয়ে দিলাম, -3 + 6, এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা এখানে মানটা বসাবো। আমরা দেখতেছি সবার প্রথমে আছে -3 আর মাইনাস মানে হচ্ছে 0 বিন্দুর বাম দিক, ঋণাত্মক বলতে 0 বিন্দুর বাম দিককে বোঝানো হয়। তাহলে -3 অর্থাৎ 0 বিন্দুর বাম দিকে আমরা যদি 3 ধাপ অতিক্রম করি তাহলে আমরা -3 বিন্দুতে পৌঁছাবো। আমরা এখানের মধ্যে এটা এইভাবেই দিব যে 0 বিন্দুর বাম দিকে -3 পর্যন্ত। এই কথাটা আমরা এখানে লিখব যে প্রথমে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছাই। কারণ যখন আমরা বাম দিকে গেলাম তখনই এটা ঋণাত্মক অর্থাৎ মাইনাসে চলে গেল, -3 বিন্দুতে পৌঁছাই। এরপর -3 বিন্দুর এখন বাম দিক লিখব নাকি ডান দিক লিখব? আমরা দেখতেছি আমাদের এখানের মধ্যে +6 মানে হচ্ছে ধনাত্মক, আর ধনাত্মক বলতে বোঝায় 0 বিন্দুর ডান দিককে, ধনাত্মক বলতে বোঝানো হয় ডান দিককে। তাহলে আমরা এই মুহূর্তে যেখানে আসি -3 বিন্দুতে আসি, এখান থেকে আমরা ডান দিকে যাব, কারণ এখানে আছে প্লাস চিহ্ন। তাহলে -3 বিন্দুর ডান দিকে যাব, কয় ধাপ ডান দিকে যাব? এখানে আছে 6, তাহলে আমরা বলবো 6 ধাপ, অর্থাৎ -3 বিন্দুর ডান দিকে 6 ধাপ। আমরা এখানে আমাদের সংখ্যাগুলো সব ইংরেজিতে লিখব। 6 ধাপ অতিক্রম করে এরপরে এখানে কত লিখব? আমরা এখনও অতিক্রম করি নাই। তাহলে -3 বিন্দু থেকে আমরা যদি 6 ধাপ ডান দিকে অতিক্রম করি আমরা +3 বিন্দুতে পৌঁছাই। এই যে +3 বিন্দুতে পৌঁছাই, আমাদের অঙ্কের মধ্যে কিন্তু আর কোনো সংখ্যা বাকি নাই। -3 এর কাজও আমরা করে ফেললাম, +6 এর কাজও আমরা করে ফেললাম। তাহলে যেহেতু আমরা সর্বশেষ +3 বিন্দুতে আসি, তাহলে এই বিন্দুটাকে আমরা গাঢ় করে দিব এবং 0 বিন্দু থেকে সর্বশেষ আমরা +3 বিন্দুতে আসি, এভাবে করে চিহ্ন দিয়ে দেখিয়ে দিব। তাহলে আমরা লিখব -3 বিন্দুর ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দু, শুধু 3 মানেই প্লাস,
তাহলে 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে সর্বশেষ যেহেতু আমরা 3 বিন্দুতে পৌঁছালাম, এটাই হচ্ছে আমাদের যোগফল। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় যোগফল অর্থাৎ -3 + 6 = 3, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা তো আমাদের অর্ধেক অঙ্ক করলাম, কারণ আমাদের এই অঙ্কটার মধ্যে দুইটা কাজ করতে বলছে। সংখ্যা রেখার সাহায্যে এই দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে, আবার সংখ্যা রেখার সাহায্যে এই দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে বলছে। আমরা এখন প্রথম দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করলাম এবং এই একই রকম পদ্ধতিতে আমরা এখন বিয়োগফল নির্ণয় করব। এই দিকে আমরা এখন এইদিকে লিখব যে 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয়। 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করে বলতে বোঝানো হয় 9 থেকে 6কে বিয়োগ করতে হবে। 9 থেকে 6কে বিয়োগ করতে হবে। আর 9 থেকে 6 বিয়োগ করা মানে কি? এখানে যদি একটা খেয়াল করেন, 9 এবং 6 দুইটা সংখ্যাই কিন্তু ধনাত্মক। 9 এবং 6 দুইটা সংখ্যাই ধনাত্মক, তাদের মাঝখানে মাইনাস চিহ্ন দেওয়া। এখন আমরা যদি এই লাইনটাকে আরেকভাবে লিখতে চাই যে 9 প্লাস এই যে 6 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -6। 9 - 6 যেই কথা, 9 প্লাস ব্র্যাকেটের মধ্যে -6 একই অর্থ প্রকাশ করে। আমরা করলাম কি, এখানে যে 6 আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলাম। আমি আবারও বলতেছি, এখানে যেই সংখ্যাটা আছে 6 তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলাম। আমরা কিন্তু যোগাত্মক বিপরীত সংখ্যা কাকে বলে আমাদের আজকের আলোচনার শুরুতেই আমরা আলোচনা করেছি। তাহলে 9 - 6 যা, 9 প্লাস -6 তা। আমরা এখন এই 9 প্লাস -6 এর মান নির্ণয় করব এই একই রকম পদ্ধতিতে। আমরা সবার প্রথমে বলবো, প্রথম একটি সংখ্যা রেখা আঁকি, এরপরে সংখ্যা রেখা আঁকবো, একই রকমভাবে ব্যাখ্যাটা দিব। আমি এখন এখানে সম্পূর্ণটা লিখে ফেলবো এখানের মধ্যে। তাহলে আমরা এখানের মধ্যে সব কিছু আবার লিখে ফেললাম। আমাদেরকে বলা হয়েছে যে 9 থেকে 6কে বিয়োগ করার জন্য 9 থেকে 6 বিয়োগ করা মানে 9 প্লাস -6, এটার যেই মান বের হবে একই মান। তো এখন আমরা সবার প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। আমরা সংখ্যা রেখাটা আঁকলাম, আঁকার পরে এই যে আমরা চিহ্নগুলো দিলাম, কিভাবে করে দিলাম সেটি হচ্ছে, সবার প্রথমে এখানে আছে +9। প্লাস মানে হচ্ছে ধনাত্মক, আর ধনাত্মক মানে 0 বিন্দুর ডান দিক। তাহলে আমরা 0 বিন্দুর ডান দিকে 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছাই। এই কথাটাই আমরা এখানের মধ্যে লিখলাম, 9 বিন্দুতে পৌঁছাই। পৌঁছানোর পরে দ্বিতীয় যেই সংখ্যাটা আছে সেটা কি, -6। কি আছে সেটা? -6। মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক, আর ঋণাত্মক বলতে বোঝায় যেখানে আসি সেখান থেকে বাম দিকে যেতে হবে। যেখানে আসি সেখান থেকে বাম দিকে যেতে হবে। আমরা এই মুহূর্তে আসি +9 বিন্দুতে, সেখান থেকে বাম দিকে যেতে হবে। কতটুকু যাব? যেহেতু এখানে 6 দেওয়া, তার মানে 6 ধাপ বাম দিকে অতিক্রম করতে হবে। তাহলে আমরা 9 বিন্দু থেকে 6 ধাপ বাম দিকে অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। এই যে +9 থেকে যখন আমরা বাম দিকে 6 ধাপ অতিক্রম করব, এই যে এই চিহ্নটা, যখন 6 ধাপ অতিক্রম করব তখন আমরা +3 বিন্দুতে আসি। এই যে আমরা +3 বিন্দুতে আসি, এটাই তো আমাদের সর্বশেষ সংখ্যা, কারণ আমাদের অঙ্কের মধ্যে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে -6। আমরা 9 এর কাজ করার পরে +9 বিন্দুতে পৌঁছালাম, -6 এর কাজ করার পরে আমরা +3 বিন্দুতে পৌঁছালাম। আর কোনো সংখ্যা এখানে বাকি নাই। তাহলে আমরা সর্বশেষ +3 বিন্দুতে অবস্থান করতেছি। 0 বিন্দু থেকে এই 3 বিন্দু পর্যন্ত একটা চিহ্ন দিয়ে দিব, এটাই আমাদের সর্বশেষ চিহ্ন। আমরা এই কথাটাই লিখলাম যে 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে, যেহেতু এখানে বলছি বাম দিক, তাহলে 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় বিয়োগফল হলো, অর্থাৎ 9 থেকে 6কে বিয়োগ করা মানে বোঝায় 9 এর সাথে -6, 9 এবং -6 যোগ করা, দুইটার ফলাফল একই বের হবে। ফলাফল কত বের হইল? +3 বের হইল। তাহলে আমরা যখন -3 এবং 6 যখন এই দুইটি সংখ্যাকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করব তখন ফলাফল বের হবে +3। আর যখন 9 থেকে 6কে বিয়োগ করব সংখ্যা রেখার সাহায্যে করার পরে ফলাফল বের হবে +3। উভয়টার ফলাফলই সমান সমান। তাহলে এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধান করলাম। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।